ক্লাস শুরু করি, আসি এক এক করে। আমি লেন্দি ক্লাস নিব না, ডেফিনেটলি এটাও বলে নিলাম, কারণ মনোযোগ থাকে না। আচ্ছা, প্রোটিনস। সো প্রোটিনস এই কথাটা যখন আমরা শুনতে পারতেছি বা বুঝতে পারতেছি, তখন আমাদের মাথায় কয়েকটা জিনিস কাজ করে। কয়েকটা বলতে একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে প্রোটিন মানে হচ্ছে, তোমরা যেহেতু বাংলা মিডিয়াম থেকে আসছো, মাত্র এইচএসসি কষ্ট করে আসছো, সো প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে আমিষ। আমিষ মানে হচ্ছে আমরা নর্মালি মাংস জাতীয় জিনিসপত্রকে বুঝি। কিন্তু এখানে তোমার মাথায় রাখতে হবে যে আজকে আমরা আমিষটা নিয়ে পড়ালেখা করতেছি না, আজকে আমরা মাংস নিয়ে পড়ালেখা করব না, আজকে আমরা কোনো মিট নিয়ে পড়ালেখা করব না, আজকে আমরা যে প্রোটিনসটা নিয়ে পড়ালেখা করব, এই প্রোটিনসটা বেসিক্যালি আমার অর্গানের মধ্যে, আমার বডির মধ্যে সে কি কি অ্যাকশনস করতেছে, এই অ্যাকশনসটার উপর ডিপেন্ড করে আমি এই পড়ালেখাটা করব। ঠিক আছে, তাহলে প্রথমেই আজকে আমি পড়ালেখা কোনটা? আমার বডির মধ্যে যে প্রোটিনস গুলো আছে ওদেরকে নিয়ে, নট যে প্রোটিনস আমি বাইরে থেকে খাবো, লাইক আমি মুরগির মাংস, এই মাংস, সেই মাংস, ওগুলো নিয়ে আমরা কিন্তু আজকে পড়ালেখা করবো না। ওইটা হচ্ছে ডিফারেন্ট কার্ডের পড়া, ওইটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন কার্ডের পড়া। আজকে আমরা অন্য এক কার্ডের পড়ালেখা নিয়ে করছি। প্রথমেই আমরা আসি, প্রোটিনস বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? প্রোটিনস বলতে আমাদেরকে বোঝায় ম্যাক্রোমলিকুলার পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্ক টুগেদার বাই পেপটাইড বন্ড ইজ কল্ড প্রোটিন। এখন এই যে ডেফিনেশনটা হইলো, এই ডেফিনেশনের মধ্যে বেশ কয়েকটা জিনিস আমাদের আছে, এক এক করে আমরা বলতে থাকি। প্রথমে আসছে কি? ম্যাক্রোমলিকুলার পলিমার, ম্যাক্রোমলিকুলার পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে এক, দুই, তিনটা জিনিস চলে আসছে। তারপরে আছে কি? লিঙ্ক টুগেদার বাই পেপটাইড বন্ড ইজ কল্ড প্রোটিন। তাহলে চারটা জিনিস চলে আসে। তোমাকে ভাইভাতে যখন জিজ্ঞাসা করবে যে ডিফাইন প্রোটিন, তুমি এই ডেফিনেশনটা দেওয়ার সাথে সাথে তোমাকে এই চারটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবে। আচ্ছা, তুমি ম্যাক্রোমলিকুলার বলতে কি বোঝাচ্ছ? স্যার, আমি ম্যাক্রোমলিকুলার বলতে বোঝাচ্ছি যে মলিকুলার সাইজটা অনেক বড়। আচ্ছা ঠিক আছে, কত বড় সেই কথা আমি পরে আসতেছি। পলিমার, পলিমার তুমি বলতে কি বোঝাচ্ছ? পলিমার বলতে আমি বোঝাচ্ছি স্যার যে জায়গাতে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, মোর দ্যান 10। ফাইন। অ্যামাইনো অ্যাসিড বলতে তুমি কি বোঝাচ্ছ? অ্যামাইনো অ্যাসিড বলতে বোঝাচ্ছে স্যার বিল্ডিং ব্লকস অফ প্রোটিন। বিল্ডিং ব্লকস কি জিনিস? বিল্ডিং ব্লকস মানে হচ্ছে আমরা একটা বিল্ডিং করার সময় কি ইউজ করি? ইট ইউজ করি, ইট পাথর এগুলো ইউজ করি। তাহলে এই প্রত্যেকটা ইট এক একটা বিল্ডিং এর এক একটা বিল্ডিং ব্লকস। তাহলে আমি একটা প্রোটিন ফর্মেশন করতে যাচ্ছি, এবং প্রোটিনের বিল্ডিং ব্লকসকে, প্রোটিনের বিল্ডিং ব্লকস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তার মানে হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একসাথে জোড়া লেগে 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 কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাইলে আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, এই যে বিল্ডিংটা তৈরি করার সময় আমরা যে ইট দেই, এই ইটটা আমরা জোড়া লাগাই কি দিয়ে? ইটটা জোড়া লাগে আমরা হচ্ছে সিমেন্ট দিয়ে, তাই না? তাইলে আমরা যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে একসাথে জোড়া লাগায় একটা প্রোটিন তৈরি করবো, তখন তো আমাদের একটা সিমেন্ট দরকার আছে। সেই সিমেন্টটা কি? সেই সিমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমার পেপটাইড বন্ড। তাহলে একটা ডেফিনেশনের মধ্যে আমাদের অনেক কিছু কিন্তু জানার বোঝার আছে। এন্ড আই হোপ পেপটাইড বন্ড সম্পর্কে অলরেডি তোমাদের গত ক্লাসে আলোচনা হয়ে গেছে, আমি এটা ডিটেলসে গেলাম না। তবে এখানে বলে রাখি, অবশ্যই তোমাদের এক্সামে পেপটাইড বন্ড সম্পর্কে জিজ্ঞাসা করবে। রিটেনে পেপটাইড বন্ডের ফিগার আসবে, ঠিক আছে? অ্যামাইনো এন্ড কার্বক্সিলেন্ট যেভাবে অ্যাড হচ্ছে, ওই যে একটা ফিগার আছে না, ওই ফিগারটা কিন্তু আসবে। কেউ যদি আঁকাইতে না পারো, চ্যাট বক্স আমাকে বললে আমি একটা সুন্দর ফিগার আঁকাই দেবো যে অ্যাকচুয়ালি এটা কিভাবে আঁকাইতে হয়। ফাইন। এরপরে আসি যে আমাদের একটা প্রোটিন মলিকুল মিনিমাম কতগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি করতে হবে। যেমন আমি যদি বলি যে আমার একটা বিল্ডিং তৈরি করতে 1000 ইট লাগবে, তাহলে আমাদের একটা প্রোটিন মলিকুল কম্পোস্ট করতে মিনিমাম কতগুলো লাগবে? মোর দ্যান 100 অ্যামাইনো অ্যাসিডস লাগবে। ঠিক আছে, কতগুলো? মোর দ্যান 100 অ্যামাইনো অ্যাসিডস লাগবে। কিন্তু যদি কোনো প্রোটিন লেস দেন 10 অ্যামাইনো অ্যাসিড গঠন করে, তাহলে সেটাকে আমরা বলবো কি? পেপটাইড। তার মানে হচ্ছে বিষয়টা এইরকম দাঁড়াচ্ছে যে আমি একটা প্রোটিনকে তৈরি করতে যাচ্ছি, প্রোটিন তৈরি করার আমার বিল্ডিং ব্লক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এখন লেস দেন 10 অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে থাকবে, তখন ওই ব্লকটাকে আমি একটা পেপটাইড বলবো। তাহলে যদি আমার 100টা অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে ওখানে পেপটাইড বন্ড কতগুলো আছে? পেপটাইড আছে হচ্ছে মোটামুটি 9 থেকে 10টা। এই কথাটা বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে প্রপার্টিজ অফ প্রোটিন। প্রপার্টিজ অফ প্রোটিন বলতে এটা বুঝতে চাচ্ছি আমরা যে আমাদের একটা প্রোটিন তার কি কি ফিচার্স আছে। এই ফিচার্স গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন অ্যান্ড ভাইভা বোথ। একদম আইটেম থেকে শুরু করে প্রপ পর্যন্ত এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আসি, আমরা ডেফিনেশন মধ্যে পড়ে ফেলছি ওরা কি? ম্যাক্রোমলিকুল। ম্যাক্রোমলিকুল যদি হয়, ম্যাক্রোমলিকুল মানে হচ্ছে তার অনেক বড় একটা মলিকুল হবে। তো অনেক বড় মলিকুল হলে তার কি ওয়েট বেশি হবে, এবং সেটাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে হাই মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট মোর দেন 5000। এরপর আসি দে আর অফ ডিফারেন্ট সাইজ, শেপ এন্ড সলিবিলিটি। তার মানে প্রোটিনস এর সাইজটা ডিফারেন্ট হতে পারে, শেপ ডিফারেন্ট হতে পারে, এবং সলিবিলিটি ডিফারেন্ট হতে পারে। সলিবিলিটি মানে এখানে বোঝানো হচ্ছে যে সে আইদার ওয়াটারের মধ্যে সলিউবল নাকি সলিউবল না। হ্যাঁ, তো এখন আমাদের প্রোটিনস সে ওয়াটারের মধ্যে সলিউবল হইতে পারে, আবার ওয়াটারের মধ্যে সলিউবল নাও হইতে পারে। সো দে হ্যাভ ডিফারেন্ট সলিউবিলিটি। এরপর আসি দে আর হিট লেভাইল। হিট লেভাইল মানে কি? হিট লেভাইল মানে হচ্ছে আমি যদি তাদেরকে হিট দেই, তাহলে হিট দেওয়ার কারণে সে কে হয়ে যেতে পারে? সে হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, সে ডিন্যাচার্ড হয়ে যেতে পারে, অর্থাৎ সে হিট লেভাইল, অর্থাৎ সে হিটটাকে সহ্য করতে পারতেছে না। এরপরে আসি দে আর কলয়েড ইন নেচার। না, হোয়াট ইজ কলয়েড? এনিওয়ান ক্যান টেল মি? তোমাদের ফার্স্ট আর সেকেন্ড ক্লাসে হওয়ার কথা কলয়েড ক্রিস্টালয়েড। কেউ বলতে পারবা কলয়েড কি জিনিস? যাদের সাইজ হচ্ছে 100 ন্যানোমিটারের মধ্যে, 100 ন্যানোমিটারের মধ্যে যাদের সাইজ, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে কলয়েড, এবং অবভিয়াসলি ক্রিস্টালয়েড থেকে বড়।
ক্রিস্টালয়েড হচ্ছে কি, ক্রিস্টালয়েড হচ্ছে লেস দেন 1 ন্যানোমিটার, তাই না? 1 ন্যানোমিটার। ছোট হচ্ছে ক্রিস্টালয়েড। তাইলে প্রোটিন সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস কলয়েডস করতে এর পারে না। নেচার হয়, প্রোটিন যদি কলয়েডস এর নেচার হয় তাহলে কলয়েডের যে প্রপার্টিস গুলো আছে, অর্থাৎ তারা আইসোইলেকট্রিক পিএইচ আছে, তাদের উপরে চার্জ থাকে, তাদের টিন্ডাল ফেনোমেনন আছে, তাদের ব্রাউনিয়ান মুভমেন্ট আছে, এন্ড এনিথিং অনেক কিছু, সেই জিনিসগুলো তাদের মধ্যে প্রেজেন্ট থাকবে বিকজ তারা কলয়েড। সো কলয়েডের যতগুলো প্রপার্টি তাদের মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকবে। তাহলে দাস দে শো অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কলয়েড। তাহলে এখান থেকেও কিন্তু তোমাকে চলে যাবে, আচ্ছা ঠিক আছে তুমি তো বললা প্রোটিন কি কলয়েড ইন নেচার, তো যেহেতু কলয়েড ইন নেচার বলছে তাহলে আমাকে কলয়েডের প্রত্যেকটা প্রপার্টি ডিসক্রাইব করো। ভাইবার কোশ্চেন, এইভাবে জাম্পিং কোশ্চেন হইতে থাকে। আচ্ছা, এরপরে আসি, প্রিসিপিটেশন অফ প্রোটিন ক্যান বি পসিবল বাই অ্যাডিং সল্টস, অর্গানিক সলভেন্টস আর হেভি মেটাল আয়ন। অর্থাৎ আমি যদি হচ্ছে সল্ট দেই, অর্গানিক সলভেন্টস দেই, হেভি মেটাল বিভিন্ন জিনিসপত্র প্রোটিনের মধ্যে মিক্স করি, তাহলে আমি কি করতে পারবো, প্রোটিনকে প্রিসিপিটেশন করতে পারবো। হোয়াট ইজ প্রিসিপিটেশন? প্রিসিপিটেশন মানে হচ্ছে প্রোটিনটাকে তলানিতে ফেলে ওইটাকে আলাদা করা। এটা আমরা করি না, এটা কারা করে, এটা করা হচ্ছে ল্যাবের লোকজন, ঠিক আছে? সো আমাদের মোটামুটি এই 5টা প্রপার্টি জানতে হবে। এখন কেউ একটু কষ্ট করে আমাদেরকে একটু এই 5টা প্রপার্টি বলবা, জাস্ট বললেই হবে আমাদেরকে, অলরেডি স্লাইড আছে এবং আমি হেল্প করবো। এনিওয়ান? হাই মলিকুলার ওয়েট, তারপরে হিট লেভেল, ডিফারেন্ট শেপ, সাইজ, সলিবিলিটি, কলয়েড ইন নেচার, আর হচ্ছে প্রিসিপিটেশন হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নিশিকে। ইতি মনে হয় হচ্ছে আনমিউট করছিল, তাহলে ইতি একটু আমাদেরকে বলো যে তুমি এখানে হিট লেভেল ওয়ার্ডটা বলতে কি বুঝতেছো? ওরা হিটে নষ্ট হয়ে যায়। হিটে ওরা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সো আমরা একটু কষ্ট করে চ্যাট বক্সে যে দুইজন অ্যান্সার গুলো তাদের জন্য একটু তালি দিয়ে দিব, ঠিক আছে? প্রশংসা করতে হবে আমাদের। আচ্ছা, এবার চলে আসি আমরা ক্লাসিফিকেশন অফ প্রোটিনস। প্রোটিনসকে প্রথমে আমরা হচ্ছে 2 ভাগে ডিভাইড করতে পারি। 1 নাম্বার ডিভিশন হচ্ছে অন দ্য বেসিস অফ সাইজ, শেপ এবং সলিবিলিটি, ঠিক আছে? এবং সেকেন্ড ক্লাসিফিকেশন হচ্ছে অন দ্য বেসিস অফ ফাংশন, তারা আমার বডিতে কি কি ফাংশন করতেছে, ঠিক আছে? এবং এই দুইটা জিনিসই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইন কেস অফ রিটেন অ্যান্ড ভাইভা বোথ, ঠিক আছে? অনলি একজন তালি দিছো, তালি দেওয়ার জন্য কোনো কিপটামো করার দরকার নেই, দিয়ে দাও সবাই। আচ্ছা, এবার আসি যে ক্লাসিফিকেশন। প্রথমে আমরা শিখবো হচ্ছে সাইজ, শেপ এন্ড সলিবিলিটি, এই তিনটার উপর ডিপেন্ড করে। এই তিনটার উপর ডিপেন্ড করে আমরা প্রোটিনকে 3টা ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে আমার সিম্পল প্রোটিন, 2টা হচ্ছে কনজুগেটেড প্রোটিন, 3 হচ্ছে ডিরাইভড প্রোটিন। সিম্পল মানে একদম সোজা সরল, তার মানে যে প্রোটিনস গুলা শুধুমাত্র আমাদের অ্যামাইনো অ্যাসিড দিয়ে ফর্মেশন হবে সেই প্রোটিনস গুলাকে আমরা বলবো হচ্ছে সিম্পল প্রোটিন। অর্থাৎ ওই যে প্রোটিনটা আছে সেই প্রোটিনের বিল্ডিং ব্লকস এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড ছাড়া কোনো কিছুই নাই। এরপরে সিম্পল প্রোটিনসটা আবার 2 রকম হইতে পারে, কি কি? একটা হচ্ছে আমাদের ফাইব্রাস প্রোটিন আর একটা হচ্ছে গ্লোবুলার প্রোটিন। তাহলে এক এক করে আসি। ফাইব্রাস প্রোটিন কি? ফাইব্রাস প্রোটিন হচ্ছে তাদের মধ্যেও শুধু অ্যামাইনো অ্যাসিড থাকবে, কিন্তু তাদের লেন্থটা তাদের ওয়াইট থেকে বেশি হবে, লেন্থটা অনেক বেশি হবে কিন্তু ওয়াইটটা কম হবে। এবং তারা কি? তারা হচ্ছে ইনসলিউবল ইন ওয়াটার। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, ঠিক আছে? তারা হচ্ছে ইনসলিউবল ইন ওয়াটার, তারা সলিউবলের মানে পানির মধ্যে তারা দ্রবীভূত হবে না। এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল হচ্ছে কোলাজেন, কেরাটিন আর হচ্ছে ইলাস্টিন। এখান থেকে কোশ্চেন হবে, আচ্ছা বলো তো কোলাজেন কোথায় থাকে, কেরাটিন কোথায় থাকে, ইলাস্টিন কোথায় থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন কোলাজেন, কেরাটিন, ইলাস্টিন কোথায় থাকে? ইলাস্টিন থাকে হচ্ছে আমাদের কার্টিলেজের মধ্যে, তারপর কেরাটিন থাকে হচ্ছে আমাদের যে নখ আছে, চুল আছে, এগুলোর মধ্যে। কোলাজেন থাকে হচ্ছে আমাদের বোনস এর মধ্যে, ঠিক আছে? কোলাজেন ফাইবারস আমার কানেকটিভ টিস্যুর মধ্যে থাকতেছে। এরা হচ্ছে কি? এরা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিন। আর তারা কিসের টাইপের প্রোটিন? ফাইব্রাস টাইপ অফ প্রোটিন। এবার আসে গ্লোবুলার টাইপ অফ প্রোটিন। গ্লোবুলার টাইপের প্রোটিন যেটা আছে, এদের শেপটা কি? এদের শেপটা হচ্ছে স্ফেরিক্যাল টাইপ অফ শেপ। এখন স্ফেরিক্যাল টাইপ শেপটা হচ্ছে অনেকটা চারকোনা শেপ। তোমরা একটু গুগল করে এক্সাক্ট 3D মডেলটা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এদের ক্ষেত্রে আমাদের কি? এদের ক্ষেত্রে তারা কি? তারা হচ্ছে সলিউবল ইন ওয়াটার। তাইলে কোথাও কিন্তু নাই যে ডিফারেন্স বিটুইন ফাইব্রাস প্রোটিন এন্ড গ্লোবুলার প্রোটিন। বাট ভাইভাতে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, বলতো ফাইব্রাস প্রোটিন আর গ্লোবুলার প্রোটিনের মধ্যে ডিফারেন্স। তো তোমাকে কি করতে হবে? তুমি 3টা জিনিস বলতে পারো। 1 নম্বর জিনিস তুমি বলতে পারো কি? যে কোনটা কেমন দেখতে। 2 নম্বর বলতে পারো সলিউবল, ইনসলিউবল, এবং 3 নম্বরে বলতে পারো কি? এক্সাম্পল, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের গ্লোবুলার প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রোটামিন, হিস্টোন, এগুলো কোথায় কোনটা থাকে? অ্যালবুমিন, গ্লোবুলিন আমরা হচ্ছে ডিমের মধ্যে পাচ্ছি, ঠিক আছে? অ্যালবুমিন, গ্লোবুলিন অলসো আমাদের প্লাজমা প্রোটিনের মধ্যেও পড়তেছে। এরপরে প্রোটামিন, প্রোটামিন আমরা কোথায় পাচ্ছি? প্রোটামিন পাচ্ছি স্পার্মের মধ্যে। হিস্টোন, হিস্টোন কোথায় পাচ্ছি? আমরা নিউক্লিক অ্যাসিডের মধ্যে পাচ্ছি, অর্থাৎ ডিএনএ এর মধ্যে আমরা পাচ্ছি, ঠিক আছে? চলে গেল। আচ্ছা, এবার আসি কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড মানে এই কথাটা বুঝতেছি এখানে কোন একটা কনজুগেশন হয়েছে, অর্থাৎ অনেক কিছু একটা মিক্স আপ হয়েছে। কনজুগেটেড ওয়ার্ডটা মানে আমার বোঝাচ্ছে। তাহলে প্রোটিনস দ্যাট আর কম্পোজড অফ প্রোটিন অ্যালং উইথ নন প্রোটিন সাবস্টেন্স, তার মানে এখানে আমাদের অ্যামাইনো অ্যাসিড তো থাকবেই, অ্যামাইনো অ্যাসিডের সাথে কিছু নন প্রোটিন সাবস্টেন্স অ্যাড হবে, অ্যাড হয়ে প্রোটিন তৈরি করবে। যে প্রোটিনটা তৈরি করবে সেটাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে কনজুগেটেড প্রোটিন। যেমন কি নিউক্লিয় প্রোটিন। এরপরে কি আছে আমাদের লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে কি? সেখানে লিপিড এবং প্রোটিন একসাথে যুক্ত হয়েছে, তাইলে লিপিড এবং প্রোটিন, লিপিড প্লাস প্রোটিন। এখন এই প্রোটিন যেটা আছে এটা তো প্রোটিন সাবস্টেন্স, অর্থাৎ এটা কি অ্যামাইনো অ্যাসিডের সাবস্টেন্স। বাট লিপিড এটা কি? এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা তো অ্যামাইনো অ্যাসিড না। তাহলে প্রোটিনের সাথে আমার নন প্রোটিন সাবস্টেন্স যুক্ত হয়ে যে প্রোটিনটা ফাইনালি তৈরি করতেছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের কনজুগেটেড প্রোটিন। এরপরে কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে কি আছে? হিমোগ্লোবিনের মধ্যে আছে হিম প্লাস গ্লোবিন।
এখন এই যে হিম প্লাস গ্লোবিন আছে, এই গ্লোবিন জিনিসটা হচ্ছে প্রোটিন, বাট হিম কি? হিম হচ্ছে একটা আয়রন সাবস্টেন্স। তাহলে এখানে আমার নন প্রোটিন সাবস্টেন্স কোনটা? নন প্রোটিন সাবস্টেন্স হচ্ছে হিম। তো একসাথে যুক্ত হয়ে তৈরি করলো কি? হিমোগ্লোবিন, যেটা অ্যাকচুয়ালি কনজুগেটেড প্রোটিন। এরপর সে ডেরাইভড প্রোটিন। ডেরাইভ মানে হচ্ছে কোনো জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, আমি নাম শুনে বুঝে ফেলবো। এখন ডেরাইভ প্রোটিন বলতে বোঝাচ্ছে যে আমাদের যে সিম্পল এবং কনজুগেটেড প্রোটিন আছে, এই সিম্পল এবং কনজুগেটেড প্রোটিন, এই দুইটা প্রোটিন যখন ভেঙে যাচ্ছে, ডিগ্রেডেড হয়ে যাচ্ছে, ওই ভেঙে যাওয়া সাবস্টেন্স থেকে আমাদের যে প্রোটিনসটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমার ডিরাইভ প্রোটিন। সো ডিগ্রেডেড প্রোডাক্টস অফ সিম্পল অ্যান্ড কনজুগেটেড প্রোটিনস আর কল্ড ডিরাইভ প্রোটিন। যেমন কি? যেমন প্রোটিনস এন্ড পেপটোনস। তাইলে আমি যদি তিনটা প্রোটিনকে একটু সামারাইজ করতে চাই, সিম্পল প্রোটিন যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড ছাড়া কোনো কিছু নাই, এরপরে কনজুগেটেড প্রোটিন যেটা অ্যাকচুয়ালি কম্পোস্ট হচ্ছে প্রোটিন প্লাস নন প্রোটিন সাবস্টেন্স, এরপর আসতেছে ডেরাইভ প্রোটিন যেটা অ্যাকচুয়ালি সিম্পল এবং কনজুগেটেড প্রোটিন ডিগ্রেডেড হওয়ার ফলে যে প্রোটিনটা আমার উৎপন্ন হচ্ছে। তাইলে এখন প্রোটিনের ক্লাসিফিকেশনে কারো কোনো কোয়েশ্চেন আছে বা প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, নাই তাহলে একজন একটু কষ্ট করে আমাকে বলে ফেলো এই তিনটা প্রোটিনের ক্লাসিফিকেশন একটু রিক্যাপ করে ফেলো, আমরা তাহলে ফাংশনাল ক্লাসিফিকেশনে চলে যাবো। এনিওয়ান? বলবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো, একদম বলে ফেলো। প্রোটিন হচ্ছে প্রধানত মানে একরকম অ্যামিনো অ্যাসিড বা মানে মানে অনলি প্রোটিন সাবস্টেন্স। যেমন প্রথমে হচ্ছে সিম্পল প্রোটিন, এটা শুধুমাত্র প্রোটিন সিম্পল সাবস্টেন্স দিয়ে প্রোটিনসের তৈরি মধ্যে হবে। শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কিছু থাকবে না, এভাবে জি বলো। ভাইয়া। তারপরে যে কনজুগেট হচ্ছে এর প্রোটিন মধ্যে প্লাস নন অ্যামাইনো প্রোটিন অ্যাসিড। সাবস্টেন্স। জি ভাইয়া। নন আর প্রোটিন ডিরাইভ প্রোটিন মানে হচ্ছে, ডিরাইভ প্রোটিন মানে হচ্ছে একজন অলরেডি কোশ্চেন করছে ভাইয়া ডিগ্রেডেড দ্বারা কি বোঝায়। ডিগ্রেডেড মানে আমরা বুঝতেছি হচ্ছে ভেঙে যাওয়া বোঝায়। কি ভাঙতেছে? ভাঙতেছে হচ্ছে আমাদের সিম্পল এবং কনজুগেটেড যে প্রোটিনটা আছে, এই প্রোটিনগুলো ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার ফলে তাদের মধ্যে থেকে যে সাবস্টেন্স আসতেছে সেটাকে আমি বলতেছি হচ্ছে ডিরাইভ প্রোটিন। আর মনে হয় যে তাসমিয়া ক্লিয়ার হয়েছে। আবির ভাইয়া তোমার নেটওয়ার্কের সমস্যা আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাবো আমরা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন। ভাইয়া ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন বলতে কি বোঝায়? ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন বলতে বোঝায় যে এই প্রোটিনস গুলো আমার বডিতে যে যে ফাংশন লিড করতেছে, তার মানে বডিতে আমার প্রোটিন অনেকগুলা কিন্তু ফাংশন আছে। তাহলে এখান থেকে আমাদের কিন্তু আজকের স্লাইডে বা আজকের পড়ালেখাতে প্রোটিনের ফাংশন নাই, কিন্তু এখান থেকে কিন্তু আমরা প্রোটিনের ফাংশনটা জেনে যাবো এক অর্থে। কিরকম? প্রোটিনের যে ফাংশনাল ক্লাসিফিকেশন আছে সেখানে এক নম্বরে বলা আছে এনজাইমেটিক প্রোটিন, অর্থাৎ তারা কি করে? প্রোটিন অ্যাক্ট অ্যাজ এনজাইম। প্রোটিন কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে। যেমন হচ্ছে ট্রিপসিন, ইউরিয়াস। এখন ভাইয়া এনজাইম কি জিনিস? এনজাইমের বাংলা আমার মনে নাই, ঠিক আছে, এইচএসসি তো মনে হয় ছিল বাংলা। এনজাইম হচ্ছে কি? ওই যে কিছু সাবস্টেন্স যারা হচ্ছে একটা কোনো বিক্রিয়ার রেটকে বাড়ায় অথবা কমায় কিন্তু নিজে আনচেঞ্জ থাকে, তারা হচ্ছে এনজাইম। তাহলে প্রোটিন কি হিসেবে? এনজাইম হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। যেমন ট্রিপসিন, ইউরিয়াস। এরপরে স্ট্রাকচারাল প্রোটিন। স্ট্রাকচারাল কথাটা মানে আমি কি বলছি? কোন একটা কাঠামো। তার মানে যে প্রোটিনস গুলা আমাদের একটা সেলের স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক তৈরি করতেছে, অর্থাৎ সেলের বিভিন্ন কম্পোনেন্টকে তৈরি করতেছে যে প্রোটিনস গুলো, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। যেমন কি? যেমন হচ্ছে কোলাজেন, তারপর হচ্ছে ইলাস্টিন। ইলাস্টিন কোলাজেন কি করে একটু উপরে কিন্তু আমি বলে আসছি। আচ্ছা, এরপর ট্রান্সপোর্ট প্রোটিন। ট্রান্সপোর্ট ওয়ার্ডটার মাধ্যমে আমি বুঝতেছি সে কোনো কিছুকে ট্রান্সপোর্ট করতেছে, অর্থাৎ কোনো কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাচ্ছে। তাহলে ট্রান্সপোর্ট প্রোটিনের মধ্যে কারা আছে? আর আছে হচ্ছে আমাদের অ্যালবুমিন, হিমোগ্লোবিন, লিপোপ্রোটিন, ট্রান্সফেরিন। এখন এখানে আমি একটা ইজি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের কি? হিমোগ্লোবিন। এখন হিমোগ্লোবিন কি ট্রান্সপোর্ট করতেছে? তোমরা সবাই ব্লাড কার্ড পরে আসছো, তোমরা জানো হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিন অক্সিজেন ট্রান্সপোর্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এদিকে ধন্যবাদ। হিমোগ্লোবিন অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে। তাহলে হিমোগ্লোবিন কিন্তু একটা প্রোটিন। হিমোগ্লোবিন কোন টাইপের প্রোটিন? হিমোগ্লোবিন কিন্তু কনজুগেটেড প্রোটিন, কারণ এখানে প্রোটিন প্লাস নন প্রোটিন সাবস্টেন্স যুক্ত আছে এবং এটা অক্সিজেনকে ট্রান্সপোর্ট করতেছে, যে কারণে এটা একই সাথে আবার ট্রান্সপোর্ট প্রোটিন। তো তোমাদের কোশ্চেন কিন্তু এইভাবে হইতে পারে। আচ্ছা বলো তো, তুমি বললা যে হিমোগ্লোবিন একটা ট্রান্সপোর্ট প্রোটিন, হিমোগ্লোবিন আর কোন টাইপের প্রোটিন? অর্থাৎ সে তোমার কাছে, স্যার তোমার কাছে এই উপরের ক্লাসিফিকেশনটা শুনতে চাচ্ছে, ঠিক আছে, ফাইন। এবার আসি স্টোরেজ প্রোটিন। স্টোরেজ কথাটা মানে আমি বুঝতে পারতেছি কোনো কিছুকে স্টোর করে রাখতেছে। এক্স্যাক্টলি, ব্লাডের মধ্যে তোমরা পড়ছো যে আয়রনকে স্টোর করে রাখে কি? ফেরিটিন। তাহলে প্রোটিনস দ্যাট স্টোরস আয়ন ইন দ্য বডি, সেটা আমার কি? স্টোরেজ প্রোটিন হিসেবে কাজ করছে। কন্ট্রাক্টাইল প্রোটিন। কন্ট্রাক্টাইল মানে কি? মানে কোনো কিছু কন্ট্রাক্ট করতেছে। কন্ট্রাক্ট করা মানে কি? সংকোচন প্রসারণ হচ্ছে। এখন এই যে আমাদের মাংসপেশি, আমরা এরকম করতেছি, এরকম করতেছি, এই যে সংকোচন প্রসারণ হচ্ছে, এটা কি করতেছে? প্রোটিনস করতেছে। কোন প্রোটিনস এই কাজটা করে? অ্যাক্টিন এবং মায়োসিন। তোমাদের হচ্ছে জিপি কার্ডের মধ্যে এটা পড়ানো হবে। সেটা হচ্ছে স্টেপস অফ মাসল কন্ট্রাকশন, মাসল কিভাবে কন্ট্রাক্ট করতেছে, ওই জায়গাতে গিয়ে দেখবো যে অ্যাক্টিন মায়োসিন অনেক কাহিনী আছে। এরপর হিস্টোলজির মধ্যে যখন মাসল পড়ানো হবে তখন অ্যাক্টিন মায়োসিন নিয়ে আমার নিজের একটা লেকচার আছে 1.5 ঘন্টার উপর, শুধুমাত্র এই দুইটা ওয়ার্ড নিয়ে। আচ্ছা, এবার আসে ডিফেন্স প্রোটিন। সো ডিফেন্স মানে কি? কেউ যদি সেনাবাহিনীতে চাকরি করে বা কেউ যদি হচ্ছে কোনো ফোর্সে চাকরি করে, আমরা কি বলছি? ডিফেন্সে আছে, অর্থাৎ সে কি? সে দেশের প্রতিরক্ষা করতেছে। আমাদেরও কিছু প্রোটিনস আছে যে প্রোটিনস গুলো আমাদেরকে প্রতিরক্ষা দেয়, ঠিক আছে। আমাদেরকে যে প্রোটিনস গুলো প্রতিরক্ষা দেয়
তাদেরকে আমরা বলি হচ্ছে ইমিউনোগ্লোবিলিন। ঠিক আছে, ইমিউনোগ্লোবিলিন হচ্ছে একটা ওয়াই শেপ চেঞ্জ, যেটার এই জায়গাতে হচ্ছে এফএবি একটা পোর্শন থাকে, নিচে হচ্ছে এফসি পোর্শন থাকে। ঠিক আছে, এই পোর্শনে এফএবি মানে হচ্ছে অ্যান্টিবডি এসে বাইন্ড করে। এটা হচ্ছে ফোর্থ ইয়ার অনেক বিশদ পড়ালেখা আছে, আমি জাস্ট তোমাদের ইন্টারেস্টের জন্য দিয়ে রাখলাম যে ইমিউনোগ্লোবিলিনটা দেখতে এইরকম একটা ওয়াই শেপ, উপরে একটা এফএবি পোর্শন, নিচে একটা এফসি পোর্শন থাকে। এতটুকু জানা এই লেভেলে তোমাদের জন্য মোর দ্যান ইনাফ। আচ্ছা, এবার আসে রেগুলেটরি প্রোটিন। রেগুলেটরি মানে কি? রেগুলেটরি মানে হচ্ছে তারা কোনো কিছুকে রেগুলেট করতেছে। রেগুলেট কি করা যায়? বডির ফাংশনকে রেগুলেট করা যায়। তাইলে protein hormones that are regulated proteins which regulate special body function or specific body function. স্পেসিফিক বডি ফাংশন সে কিভাবে করতেছে, যেমন আমি বলি এখানে দুইটা এক্সাম্পল আছে। আমাদের কাছে হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কি করতেছে? ইনসুলিন ব্লাড গ্লুকোজ যে লেভেলটা আছে, ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমায় দিচ্ছে। এরপর আছে গ্লুকাগন। গ্লুকাগন কি করতেছে? অপোজিট কাজ করতেছে, ব্লাড গ্লুকোজ লেভেল যেটা আছে এটাকে বাড়ায় দিচ্ছে। এরপরে লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন এলএইচ, এটা কি করতেছে? এলএইচ সার্চ করতেছে। ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, এটা কি করতেছে? এটা হচ্ছে ফলিকলকে স্টিমুলেট করতেছে। কোন সময়? ওভারিয়ান সাইকেলের সময়। ঠিক আছে, এগুলো হচ্ছে ফিজিওলজি পড়ালেখা, এখানে আমি একটু একসাথে করে দিলাম। তাহলে এরা কি? এরা প্রত্যেকেই আমার বডির স্পেসিফিক একটা ফাংশন মেইনটেইন করতেছে, ফাংশনকে রেগুলেট করতেছে। সো দিস ইজ দ্য রিজন। এবং তারা কি? তারা প্রোটিন ইন নেচার। দিস ইজ দ্য রিজন তাদেরকে আমি কি বলছি? তাদেরকে বলছি আমি হচ্ছে রেগুলেটরি প্রোটিন। এরপর রিসিপ্টর প্রোটিন। রিসিপ্টর কথাটার মানে কি? রিসিপ্টর কথাটার মানে হচ্ছে যারা কোনো কিছুকে রিসিভ করবে। ঠিক আছে, রিসিভ, তারা কোনো কিছু রিসিভ করবে। তাহলে প্রোটিনস অ্যাক্ট অ্যাজ রিসিপ্টর, যেমন এলডিএল রিসিপ্টর। তারা কি করবে? লো ডেনসিটি লিপোপ্রোটিন যারা আছে অর্থাৎ লিপিড পার্টিকেল, তাদেরকে রিসিভ করবে। সো এরা অ্যাকচুয়ালি কি? এরা হচ্ছে আমাদের রিসিপ্টর প্রোটিন। এরপর আসি হচ্ছে নিউক্লিয়ার প্রোটিন। নিউক্লিয়ার কথাটার মানে আমি বুঝতেছি এখানে ডিএনএ আর আরএনএর কোনো একটা সংযোগ থাকবে। তাহলে প্রোটিনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস রেসপন্সিবল ফর প্যাকেজিং অফ ডিএনএ। ডিএনএ প্যাকেজিং মানে কি? ডিএনএ প্যাকেজিং মানে হচ্ছে আমাদের যখন এই ডিএনএ আরএনএ ফরমেশন করতে হয় বা আমাদের যখন ট্রান্সক্রিপশন করতে হয়, তখন তার কিছু প্রিপারেটরি ফেজ থাকে। এটা তোমরা হচ্ছে একদম লাস্ট কার্ডে পড়বা, জেনেটিক্স কার্ডের মতো। ওইখানে তখন আমাদের ডিএনএ কে কি করতে হয়? প্যাক করতে হয়। ঠিক আছে, ডিএনএ কে এরকম মোড়ায় মোড়ায় প্যাকিং করতে হয়। সো ওইটার জন্য আমাদের কিছু প্রোটিনস দরকার হয়, যেমন হচ্ছে হিস্টোনস, স্ক্যাফোল্ড প্রোটিন। এই প্রোটিনস গুলো ওখানে তখন স্পেসিফিক কিছু ফাংশন করে। এই জন্য এদেরকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিয়ার প্রোটিন। এখন এটা যখন তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করবে, তখন একদম এক নিঃশ্বাসে 9টা নাম বলে ফেলতে হবে। সো এনিওন প্লিজ, যারা এতক্ষণ ধরে কেউ অ্যান্সার দাও নাই, তাদের মধ্যে কেউ একজন একটু কষ্ট করে 9টা নাম বলে ফেল, খুব ফাস্ট, অ্যাজ লাইক তুমি এখন ভাইভা দিচ্ছ। রাব্বি হাসান, হ্যাঁ বলো ভাইয়া, বলে ফেলো, বলো। এনজাইমেটিক ফাংশনাল ক্লাসিফিকেশন এখানে 9 ধরনের। ওকে, এনজাইমেটিক প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন, স্টোরেজ প্রোটিন, কন্ট্রাক্টাইল প্রোটিন, ডিফেন্স প্রোটিন, রেগুলেটরি, রিসেপ্টর এন্ড নিউক্লিয়ার প্রোটিন। ওকে, রাব্বিকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা চলে আসি স্ট্রাকচার অফ প্রোটিন। এখানে আমি একটা কথা বলি, স্ট্রাকচার অফ প্রোটিন আমি যেভাবে দেখাবো, আমি টোটালি প্র্যাকটিক্যালি দেখাবো আর কি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি কিভাবে এই প্রোটিনটা স্ট্রাকচার ফর্মেশন হচ্ছে সেখান থেকে আমি দেখাবো। সো এটা খুবই ইম্পর্টেন্ট দেখা এবং জানা। আচ্ছা, প্রথমে আমি আসি, আমাদের যে প্রোটিনের স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে 4 রকমের স্ট্রাকচার আছে। 4 রকমের মধ্যে একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, তারপর আছে সেকেন্ডারি স্ট্রাকচার, তারপর স্ট্রাকচার, এবং এরপর আছে হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। ঠিক আছে, প্রত্যেকটা স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু ডিটেলস পড়ালেখা করবো আজকে। এবং প্রোটিন এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যদি আমি বলি, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ট্রাকচার অফ দ্য প্রোটিন, বিকজ এটা সব জায়গাতে তোমার লাগবে, এভরিওয়্যার। আচ্ছা, প্রথমে আসি প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার বলতে বুঝাইছে যে আমাদের সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড যদি আমি একদম বরাবর সাজাই, ঠিক আছে, যেমন মনে করো যে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা এই সবগুলো আমার একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডকে আমি একটা চেইন সিকোয়েন্সে সাজাই ফেলছি। চেইন সিকোয়েন্সে যদি আমি সাজাই অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে, তার যে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে, এই স্ট্রাকচারটাকে আমি বলতেছি হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। দ্য সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড প্রোটিন মলিকুল ইজ কল্ড প্রাইমারি প্রোটিন। ঠিক আছে, এবং এখানে আমার একটা কি, আমার প্রোটিন মলিকুলসে মোর দ্যান 100, 100-র বেশি অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে। অর্থাৎ আমি এখানে কয়টা অ্যামাইনো অ্যাসিড দিচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9টা অ্যামাইনো অ্যাসিড, বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রাইমারি স্ট্রাকচারে মোর দ্যান 100 থাকতে হবে। আমার এখানে জায়গা নেই জন্য আমি 9টা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তোমরা পেপটাইড বন্ড পড়ে আসছো এবং তোমরা জানো যে আমাদের যে প্রোটিন মলিকুল থাকে, প্রোটিন মলিকুলের 2 এন্ডে 2টা গ্রুপ লাগানো থাকে। একটা হচ্ছে আমার কার্বক্সিলিক এন্ডে কার্বক্সিলিক গ্রুপ, এবং আরেকটা হচ্ছে আমার অ্যামাইনো গ্রুপ NH2। এখন এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভাইবার কোশ্চেন যে আমাদের দুটো এন্ডের নাম, দুটো এন্ডের নাম হচ্ছে কার্বক্সিল এন্ড এবং হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এন্ড। ঠিক আছে, অ্যামাইনো এন্ড বলি আমরা, কিন্তু অ্যামাইনো এন্ড বলতে কোনটাকে বুঝতেছি? এই গ্রুপটাকে কিন্তু বুঝতেছি না। এই গ্রুপ যার সাথে লেগে আছে, অর্থাৎ এর সাথে আমার এই গ্রুপটা লেগে আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার কার্বক্সিল এন্ড। তারপরে এইটা হচ্ছে আমার অ্যামাইনো গ্রুপ, অ্যামাইনো গ্রুপের সাথে কোন অ্যামাইনো অ্যাসিডটা লেগে আছে? এই অ্যামাইনো অ্যাসিডটা লেগে আছে। সো এটা কি? এটা হচ্ছে আমার অ্যামাইনো এন্ড।
এবং যে অ্যামাইনো অ্যাসিডের সাথে আমাদের অ্যামাইনো গ্রুপটা লেগে থাকবে ওই অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা বলবো হচ্ছে এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। এট দ্য সেম ওয়ে আমাদের কার্বক্সিল এন্ডের সাথে যে অ্যামাইনো অ্যাসিডটা লেগে থাকবে তাকে আমি বলবো হচ্ছে সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। আবার রিপিট করি, কারণ ভাইভাতে ডিরেক্টলি তোমাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড এবং হোয়াট ইজ সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। স্যার, প্রাইমারি প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে অ্যামাইনো এন্ডের অ্যামাইনো গ্রুপ যে প্রোটিনের সাথে লেগে থাকবে সেই প্রোটিনটাকে আমি বলবো হচ্ছে এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। আবার আমার প্রাইমারি প্রোটিনের স্ট্রাকচারের কার্বক্সিল এন্ডে কার্বক্সিল গ্রুপের সাথে যে অ্যামাইনো অ্যাসিডটা লেগে থাকবে তাকে বলবো হচ্ছে আমি সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, থিওরি পড়ে ফেলি একটু, যে আমাদের যে প্রোটিন আর পলিপেপটাইড চেইনে দুইটা এন্ড থাকে, অ্যামাইনো এন্ড হচ্ছে কার্বক্সিল এন্ড, অলরেডি আমরা বলে ফেলছি। এরপরে দ্য টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড অফ অ্যামাইনো এন্ড ইজ কল্ড এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড এন্ড দ্য টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড অফ কার্বক্সিল এন্ড ইজ কল্ড সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। তাইলে আমি কিন্তু যে জিনিসটা বাংলায় প্রথমে তোমাদের বুঝিয়ে নিলাম সেম জিনিসটা ইংরেজিতে বললাম। এখন এই কথাটাকে তুমি যদি ইংরেজিতে বলতে না পারো বুঝায়, তাহলে তুমি চাইলে বাংলায় বলে দিতে পারো, কোনো সমস্যা নেই। আরেকবার একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে এই যে অ্যামাইনো এন্ডের সাথে যে অ্যামাইনো অ্যাসিডটা লেগে থাকবে সেটা হচ্ছে এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড, কার্বক্সিল এন্ডের সাথে যে অ্যামাইনো অ্যাসিডটা লেগে থাকবে সেটা সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। এতটুকু শেষ। এবার আসি হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার বলতে মেইন কথা হচ্ছে আমার যে এই যে প্রাইমারি স্ট্রাকচারটা আছে, এই প্রাইমারি স্ট্রাকচারটাকে আমি কি করবো, ফোল্ড আর কয়েলিং করবো। আমি কি করবো, প্রাইমারি স্ট্রাকচারটাকে ফোল্ড এন্ড কয়েলিং করবো। সো এইখানে আমি একটু প্র্যাকটিক্যালে যাব। আচ্ছা, আমাকে মনে হয় এখন দেখা যাচ্ছে, দাঁড়াও আমি একটু এটাকে বড় করে ফেলি। আচ্ছা, এবার অনেক ভালো দেখা যাচ্ছে। তাহলে দেখো, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে কি আমার একটা প্রাইমারি স্ট্রাকচার। কারণ কি, প্রাইমারি স্ট্রাকচার কেমন হয়, একদম একটা লম্বা সিকোয়েন্স। সো দিস ওয়ান ইজ প্রাইমারি স্ট্রাকচার। এবং আমরা বলেছি যে আমাদের যে সেকেন্ডারি স্ট্রাকচার আছে, সেকেন্ডারি স্ট্রাকচারটা কিভাবে ফর্মেশন হবে, আমি যদি প্রাইমারি স্ট্রাকচারটাকে কয়েলিং করি অথবা ফোল্ডিং করি, তাহলে আমার তৈরি হবে হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে এটা যদি আমার প্রাইমারি স্ট্রাকচার হয়, আমি এখন এটাকে কি করবো, আমি এখন ফোল্ডিং করবো। আমি এখানে ধরলাম, ধরে আমি এই যে ঘোরাচ্ছি, এই যে আমি ঘোড়ায় কি করলাম, এরকম একটা স্ট্রাকচার তৈরি করলাম। এই যে এরকম একটা স্ট্রাকচার তৈরি করলাম, যেটা আমার স্ট্রাকচার তৈরি হলো, এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের সেকেন্ডারি বা সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন। ঠিক আছে, সি আমি আবারও দেখাই, আমার ছিল হচ্ছে এরকম ছিল, আমি জাস্ট এটাকে কয়েলিং করতেছি বা ফোল্ডিং করতেছি। ফোল্ডিং করলাম, ফোল্ডিং করে আমার একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এই স্ট্রাকচারটা হয়ে গেল আমাদের হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিনস। ঠিক আছে, তাহলে এই যে মডেলটা তৈরি হইলো, এই মডেলটা তোমাকে জিজ্ঞাসা করবে। সো তুমি যদি প্র্যাকটিক্যালি খেয়াল রাখো, তাহলে তুমি কোনোদিনও ভুলবা না। এখন আমি যে এই কয়েলিংটা করলাম, এই কয়েলিংটা আবার 3 রকম ভাবে করা যাইতে পারে। ঠিক আছে, 3 রকম। আমি একটু ছবিতে দেখায় আসি, তারপরে তোমাদেরকে 3 রকম করাটা আমি দেখাই দিচ্ছি। এখন আমি যে রকম কাজটা করলাম, এটাকে আমরা বলি হচ্ছে আলফা হেলিক্স মডেল। তোমাদেরকে আগে অ্যাকচুয়াল ছবিটা দেখাই, তাহলে বাকিগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তারা সি এই যে যেটা আছে, এটা হচ্ছে আলফা হেলিক্স। আমি কেবলমাত্র এরকম ঘোরায় যেটা করলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আলফা হেলিক্স মডেল। ঠিক আছে, আলফা হেলিক্স। এরপরে আমাদের আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে বিটা প্লেটেড শীট। ঠিক আছে, বিটা প্লেটেড শীট। এবং আরেকটা আছে হচ্ছে আমাদের বিটা প্লেটেড শীট, আরেকটা আছে হচ্ছে আমাদের বিটা বেন্ড। আচ্ছা, এবার বিটা শীটটা আমরা একটু দেখে ফেলি, তারপর আমরা বিটা বেন্ড দেখবো। আগে তোমরা ছবি দেখো, এটা হচ্ছে বিটা শীট এবং এটা হচ্ছে বিটা বেন্ড। আচ্ছা, এবার আমরা বিটা শীটকে দেখি। আমাদের এটা হচ্ছে এখন নর্মাল স্ট্রাকচার আছে। এটা যদি নর্মাল স্ট্রাকচার থাকে, এই নর্মাল স্ট্রাকচারটাকে আমি এখন কি করবো, আমি এখন এরকম করবো, এই 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 যে নর্মাল স্ট্রাকচারটাকে আমি এরকম ফোল্ড করে ফেললাম। এটা আমাদের কি হইলো, বিটা শীট হইলো। এবার এই জিনিসটাকে আমি কি করবো, এই জিনিসটাকে আমি এরকম করবো। এটাকে আমি এই একটা ভাঁজ দিলাম, তারপর এই একটা ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পর আমি যদি এভাবে দেখি, তাহলে আমি এরকম একটা স্ট্রাকচার পাবো। এই যে স্ট্রাকচারটা পাইলাম, এটাকে আমি পাইলাম হচ্ছে বিটা বেন্ড। আরেকবার দেখাই, এটা হচ্ছে এরকম স্ট্রাকচারটাকে আমি বিটা বেন্ড বলতেছি। বাট আমি যদি এটাকে এরকম করে পেঁচাইতে থাকি, এই যেটা হইলো, এটা হলো আমার বিটা শীট। ঠিক আছে, তাহলে আমি মোটামুটি কয়েকরকম স্ট্রাকচার পাইলাম, 3 রকম স্ট্রাকচার কিন্তু পেয়ে গেল। একটা ছিল আলফা হেলিক্স মডেল। আলফা হেলিক্স মডেল হচ্ছে এরকম ধরলাম, ধরে আমি এরকম প্রোটিনকে পেঁচাইতেছি, ফোল্ড করতেছি, কয়েল করতেছি। এই যে কয়েল করে ফেললাম, এটা হচ্ছে আমার আলফা হেলিক্স মডেল, আলফা হেলিক্স। দেন আমি বিটা শীটকে আমি যে করতেছি, বিটা শীট। দিস ওয়ান ইজ বিটা শীট। এন্ড বিটা বেন্ড যেটা আছে, বিটা বেন্ড হচ্ছে এই বিটা বেন্ড, এটা। ঠিক আছে, আচ্ছা।
এখন আমাদের আরো দুইটা স্ট্রাকচার বাকি আছে, দুইটা তো যাও। এই যে আমি প্র্যাকটিক্যালি যে এগুলো করে দেখাচ্ছি, এগুলো কেউ কোনোদিনও তোমাদেরকে করে দেখাবে না, জাস্ট তোমাদেরকে ছবি দেখায় কিন্তু চলে যাবে, ঠিক আছে? এই যে আমি হচ্ছে বিটা বেন্ডের কোনো ভালো ছবি পাইনি, এই জন্য এখানে যে আঁকায় রাখছি। দেখো এখানে আরেকটা ছবি আমরা পাবো, এই যে আমাদের এটা হচ্ছে নর্মাল ছিল, এটা হচ্ছে আলফা হেলিক্স যেটা আমরা করলাম, আর এটা হচ্ছে বিটা শিট, ঠিক আছে? এরকম টুকরা টুকরা করে যেটাকে করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। কোশ্চেনটা হচ্ছে এই যে প্রাইমারি স্ট্রাকচার আমরা পড়ে আসলাম, প্রাইমারি স্ট্রাকচার কার মধ্যে থাকে, কোন প্রোটিনের মধ্যে প্রাইমারি স্ট্রাকচার থাকে? এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন একটা প্রোটিন, এর মধ্যে থাকে হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারটা আমরা পড়ে ফেললাম। সেকেন্ডারি স্ট্রাকচার তিন রকম থাকতে পারে, আলফা হেলিক্স, বিটা শিট, বিটা বেন্ড। এদের এক্সাম্পল কি? এদের মধ্যে থাকে হচ্ছে কোলাজেন, ইলাস্টিন আর হচ্ছে কেরাটিন। এখন তোমাদের মনে কি কোশ্চেন ওঠে না যে ভাইয়া এই যে আমি একটা প্রোটিনকে এরকম কয়েল করতেছি, প্যাঁচাচ্ছি, তাহলে এই প্যাচটা ধরে রাখার জন্য আমাদের কোনো একটা সিমেন্টের দরকার, তো কোনো একটা বন্ডের দরকার, তো এই বন্ডটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্রাকচারের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? হাইড্রোজেন বন্ড, এই যে আমি এখানে ছবির মধ্যে দেখো, এইটার মধ্যে হাইড্রোজেন দিয়ে রাখছি, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, ঠিক আছে? সো আমাদের কিন্তু হাইড্রোজেন বন্ড নিডেড এই স্ট্রাকচার গুলাকে ধরে রাখার জন্য। তাহলে আমাদের দুইটা স্ট্রাকচার কিন্তু মোটামুটি পড়া শেষ। এইবার আমরা যাবো হচ্ছে 3 নাম্বার স্ট্রাকচার, যেটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচার যেটা আছে, টারশিয়ারি স্ট্রাকচারটা হচ্ছে আমাদের একটা 3D শেপ, 3D স্ট্রাকচার। তার মানে এতক্ষণ যে দুইটা স্ট্রাকচার আমরা দেখলাম, এই দুইটা কি ছিল? আমাদের 2D স্ট্রাকচার ছিল। তো টারশিয়ারি এটা আমাদের এখন 3D শেপ। এখন এটা কি? এটা হচ্ছে ফার্দার ফোল্ডিং অফ সেকেন্ডারি স্ট্রাকচার ফর্মিং 3D শেপ কনস্টিটিউট টারশিয়ারি স্ট্রাকচার অফ এ প্রোটিন। তার মানে আমাদের যে টারশিয়ারি স্ট্রাকচারটা আছে, টারশিয়ারি স্ট্রাকচারের জন্য আমি যে সেকেন্ডারি স্ট্রাকচারটা বানাইছিলাম, এই যে আমাদের সেকেন্ডারি স্ট্রাকচারটাকে আমি আরো বেশি ফোল্ড করবো। তাহলে এটা একটু আমরা দেখে ফেলি, এটা আমি দেখে ফেলি। তো এটা ছিল হচ্ছে আমাদের কি সেকেন্ডারি স্ট্রাকচার ছিল, তাই না? এটা ছিল আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার, বিটা বেন্ড ছিল। এখন এই বিটা বেন্ডকে আমি আরো বেশি ফোল্ড করবো এবং 3D বানাবো। কিভাবে বানাবো? এই যে নিলাম, করে ফেললাম। এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের টারশিয়ারি স্ট্রাকচার, খুবই কমপ্লেক্স এন্ড 3D একটা মডেল। এটা হচ্ছে আমার টারশিয়ারি স্ট্রাকচার। এবার আসি, বলি কথাটা কোয়াটারনারি স্ট্রাকচারটা আমি এখান থেকে বলে ফেলি। সেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে এই যে পড়তেছিলাম, এখানে ব্রাঞ্চ কয়টা ছিল? ব্রাঞ্চ কিন্তু একটাই ছিল। অর্থাৎ আমরা ওই যে প্রথমে একদম প্রথমে যে প্রাইমারি স্ট্রাকচার পড়তেছিলাম, যেটা এরকম একটা স্ট্রাকচার ছিল, যেখানে হচ্ছে একটাই মাত্র আমাদের পেপটাইড বন্ড কন্টিনিউ করতেছিল, ওইটাকেই কিন্তু আমি প্যাঁচায় এই অবস্থায় নিয়ে আসলাম, ঠিক আছে? এখন কোয়াটারনারি স্ট্রাকচারের সিস্টেমটা হচ্ছে, কোয়াটারনারি স্ট্রাকচার আমার একটা 3D মডেল, খুবই কমপ্লেক্স একটা মডেল, কিন্তু ওইখানে একটা পেপটাইড বন্ড থাকবে না, এখানে থাকবে হচ্ছে মাল্টিপল পেপটাইড বন্ড। তাহলে এটা হচ্ছে আমার একটা কি, এটা আমার একটা টারশিয়ারি স্ট্রাকচার। এরপরে আমি আরেকটা সিম্পল স্ট্রাকচারের প্রোটিন নিলাম, এটাকেও প্যাঁচায় কোয়াটারনারি বানাইলাম, এই যে কোয়াটারনারি বানাই ফেলছি। এখন এই কোয়াটারনারি হইলো আমার, তাহলে এটার মধ্যে একটা আমার পেপটাইড বন্ড আছে, এটার মধ্যে একটা পেপটাইড বন্ড আছে। আমি এখন এই দুটাকে একসাথে করে ফেলবো, এই দুটাকে আমি একসাথে করে আমি আবার কি করবো? ফোল্ডিং করবো। এই দুটাকে একসাথে করে আমি আবার যখন ফোল্ডিং করলাম, ফোল্ডিং করতেছি, এরপরে ফাইনালি আমি যেটা পাইলাম, এটা হইলো আমার হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার, যেটা আরো বেশি কমপ্লেক্স। কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে আমাদের পেপটাইড বন্ডের পরিমাণ কিন্তু আর একটা নাই, এখানে মাল্টিপল, 2, 3, 4, 5, 6 অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? সব প্র্যাকটিক্যাল দেখানো শেষ, এবার আমরা একটা থিওরি করে ফেলি। আচ্ছা, সি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেই কোয়াটারনারি স্ট্রাকচার, যেটা অ্যাকচুয়ালি যে দুই রকম থাকে সাবস্টেন্স, দুই রকম কালার দিয়ে বুঝাইছে, দুইটা সাবস্টেন্স এখানে দেখাইছে, যেটা আমি কেবল দেখাইলাম। আমরা এখন দেখি থিওরিতে কি বলছে। আচ্ছা, when a protein consists of more than one polypeptide chain, যেটা তোমাদেরকে কেবলই দেখাইলাম, the arrangement of the multiple polypeptide chain in a protein is molecule called quaternary structure of protein. তাইলে কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিনের মধ্যে মাল্টিপল পেপটাইড বন্ড থাকবে, কিন্তু আগের গুলোর মধ্যে কিন্তু একটা সিঙ্গেল পেপটাইড বন্ড ছিল, এটা আগের গুলোর মধ্যে একটা সিঙ্গেল পেপটাইড বন্ড ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি যে আমাদের এই যে কোয়াটারনারি স্ট্রাকচার হলে, এই কোয়াটারনারি স্ট্রাকচারের মধ্যে আমাদের আরো কিছু বন্ড প্রয়োজন, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, আয়নিক ইন্টারাকশন, হাইড্রোফোবিক ইন্টারাকশন, এই বন্ডগুলো আমাদের দরকার। এবং কোয়াটারনারি স্ট্রাকচারের মধ্যে আমাদের ডিপেন্ড করে যে আমাদের সাব ইউনিটস কতগুলো। যেমন একটু আগে যেটা দেখালাম, ওটা সাব ইউনিট ছিল 2টা, দেখুন সাব ইউনিটস 3টা হইতে পারে, 4টা হইতে পারে, 5টা হইতে পারে, 8টা হইতে পারে, আর অনেক বেশি হইতে পারে। আমাদের মোটামুটি তোমাদের লেভেলে শুধুমাত্র এই কয়েকটা জিনিসই লাগে, যেগুলোকে আমরা ডাইমার, একটু আগে যেটা বানাই দেখালাম তোমাদেরকে, ওটা ছিল ডাইমার হইতে পারে, ট্রাইমার হইতে পারে, টেট্রামার হইতে পারে, পেন্টামার হইতে পারে, অক্টামার হইতে পারে। জিজ্ঞাসা করবে কি? বলবে যে তুমি কোয়াটারনারি স্ট্রাকচারের এক্সাম্পল দাও। তো তুমি বলতে পারো যে এক্সাম্পল দিলাম স্যার ইনসুলিন। আচ্ছা, ইনসুলিন এখানে সাব ইউনিট কয়টা? বলতে হবে স্যার 2টা সাব ইউনিট। তাহলে এটাকে তুমি কি বলবা? এটাকে বলবো হচ্ছে ডাইমার। অর্থাৎ একটু আগে তোমাদেরকে আমি যেটা তৈরি করে দেখালাম, সেটাই ছিল মনে করো ইনসুলিনের স্ট্রাকচার, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে মোটামুটি। এখন আমাকে একটু কষ্ট করে বলে ফেলো যে স্ট্রাকচার গুলা বোঝার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ভাইয়া, টারশিয়ারি স্ট্রাকচার গুলোকে যদি মানে আমরা জুম করি, তখন কি আমরা সেকেন্ডারি স্ট্রাকচার পাবো?
এক্স্যাক্টলি, টারশিয়ারি স্ট্রাকচারকে তুমি জুম করলে না, টারশিয়ারি স্ট্রাকচারে যে কয়েলগুলো তুমি করলা, কয়েলগুলো তুমি যদি খুলো তাহলে তুমি পাবা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারের কয়েল অর্থাৎ প্যাচ যদি তুমি খুলো তাহলে তুমি পাবা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। মেইন কথা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচারটাকে পেঁচাইতে পেঁচাইতে বানাবো সেকেন্ডারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচারকে আবার পেঁচাইতে পেঁচাইতে বানাবো হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার, অনেকগুলো টারশিয়ারি স্ট্রাকচারকে নিয়ে আবার পেঁচাইতে পেঁচাইতে বানাবো হচ্ছে আমি কোয়াটারনারি স্ট্রাকচার। বোঝা গেছে? জি ভাইয়া। আর কোনো কোশ্চেন? ওকে, আর মনে হয় কোনো কোশ্চেন্স নাই, কোশ্চেন্স থাকলে আমাকে তো চ্যাট বক্সে করবা। এরপর আসি ওয়ান অফ দা মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ডিন্যাচুরেশন অফ প্রোটিন। ডিন্যাচুরেশন অফ প্রোটিন কেন ইম্পর্টেন্স বললাম, বিকজ তুমি যখন থার্ড ইয়ারে লাগবে, হ্যাঁ ওয়ার্ডে লাগবে, ফোর্থ ইয়ারে বা ফাইনাল ইয়ারে যখন ডক্টর হবে তখনও তোমার এই জিনিসটা দরকার হবে, মানে এই কনসেপ্টটা তোমার দরকার হবে। ডিন্যাচুরেশন মানে কি? ডিন্যাচুরেশন কথাটা মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, নষ্ট হয়ে যাওয়া। এখন ডিন্যাচুরেশন অফ প্রোটিন তার মানে কি প্রোটিন নষ্ট হয়ে যাবে? না, প্রোটিন কিন্তু নষ্ট হবে না, নষ্ট হবে হচ্ছে প্রোটিনের মধ্যে যে বন্ড গুলো আছে সেই প্রোটিনের বন্ডটা নষ্ট হবে। এখন এটা কিভাবে নষ্ট হতে পারে আমরা একটু থিওরি পড়ে ফেলি। আচ্ছা, ডিন্যাচুরেশন, জুম করি, ডিন্যাচুরেশন মে বি ডিফাইন্ড অ্যাজ ডিসরাপশন অফ সেকেন্ডারি, টারশিয়ারি এন্ড কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন মলিকুল। তাইলে আমার এখানে কি বলতেছে, আমরা একটু আগে আমাদের চারটা স্ট্রাকচার করে রাখলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি। এবং ডিন্যাচুরেশন অফ প্রোটিন বলতে বোঝাচ্ছে যে প্রোটিনের সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি এই তিনটা স্ট্রাকচার ভেঙে যাবে, ডিসরাপশন হয়ে যাবে, এবং আমাদের কি হবে, ব্রেকডাউন হবে কি নন কোভ্যালেন্ট বন্ডের। অ্যাকচুয়ালি এই নন কোভ্যালেন্ট বন্ডের ব্রেকডাউনের কারণেই আমাদের এই তিন রকমের স্ট্রাকচার ব্রেকডাউন হবে। এখন ভাইয়া এই নন কোভ্যালেন্ট বন্ড বলতে আমি কি বুঝাচ্ছি? নন কোভ্যালেন্ট বন্ড বলতে, তোমার পেনটা পড়ে গেছে, আচ্ছা, সো নন কোভ্যালেন্ট বন্ড বলতে আমি অ্যাকচুয়ালি বুঝাচ্ছি যে আমাদের প্রোটিনের মধ্যে যে পেপটাইড বন্ড আছে, এই পেপটাইড বন্ড, এই পেপটাইড বন্ড এটা ছাড়া আর বাকি যে যে বন্ড আছে ওই সবগুলা বন্ডকে আমরা বলি হচ্ছে নন কোভ্যালেন্ট বন্ড। পেপটাইড বন্ডকে বলা হয় হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে ভাইয়া নন কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কি কি বন্ড আছে একটু আগে ভাই বলে আসলাম, যে নন কোভ্যালেন্ট বন্ডের মধ্যে আমাদের আছে হচ্ছে এই যে বন্ড, আয়নিক ইন্টারঅ্যাকশন, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, ডাইসালফাইড বন্ড, দিস অল আর দা আমাদের কি নন কোভ্যালেন্ট বন্ড। তার মানে ডিন্যাচুরেশন অফ প্রোটিন বলতে বোঝাচ্ছে নন কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ এই বন্ডগুলো ভেঙে যাওয়ার কারণে আমার সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি এই তিনটা স্ট্রাকচার ভেঙে যাচ্ছে। এইটাকে আমি অ্যাকচুয়ালি বলতেছি ডিন্যাচুরেশন অফ প্রোটিন। আচ্ছা, ডিন্যাচুরেশন অফ প্রোটিন ব্রেকস অল নন কোভ্যালেন্ট বন্ডস, যেখানে দেয়া আছে, বাট ইট ক্যান নট ব্রেক দ্য পেপটাইড বন্ড। এটাও কিসের কোশ্চেন? এমসিকিউ এবং ভাইবার ট্রিকি কোশ্চেন, যে ডিন্যাচুরেশন অফ প্রোটিন কোন বন্ডকে ভাঙে বা কোন বন্ডকে ভাঙে না। পেপটাইড বন্ডকে সে ভাঙতে পারে না, কারণ তার অত শক্তি নাই। ঠিক আছে, এবার আসি ইফেক্টস অফ ডিন্যাচুরেশন। তোমরা কে কে ডিম ভাজতে পারো? এই যুগের যারা মেয়েরা আছে, মেয়েরা নরমালি তো রান্না বান্না করতে পারে না, কেউ করতে পারলে তো আমি পারি। আচ্ছা, ইতি পারে, দ্যাট ইজ ভেরি গুড। তো ছেলেরা করে, ছেলেরা ডিম ভাজি করতে পারে। তো তোমরা যদি ডিম ভাজি কোনোদিন করে থাকো তাহলে তুমি দেখবা যে ডিম ভাজার সময় তুমি যখন ডিমটা দাও, ডিমটা একটা লিকুইড থাকে, যখন এটাকে তুমি হচ্ছে হিট দিচ্ছ, হিট দেওয়ার কারণে সেটা কি হচ্ছে, সেটা প্রথমে ঘোলা হয়ে যাচ্ছে, ঘোলা হওয়ার পর সেটা একটা শক্ত সাবস্টেন্সটা তৈরি হয়ে যাচ্ছে, তাই না? সো এই যে ঘটনাটা ঘটলো, এইটাই হচ্ছে আমাদের ডিন্যাচুরেশন অফ প্রোটিনের বাস্তবসম্মত একটা এক্সাম্পল। কারণ প্রোটিনের মধ্যে কি আছে, আমার প্রোটিন না মানে ডিমের মধ্যে কি আছে, ডিমের মধ্যে আছে হচ্ছে আমাদের অ্যালবুমিন, গ্লোবিউলিন, দিস আর টোটালি প্রোটিনস। সো তুমি যখন প্রোটিনকে হিট দিচ্ছ তখন তার মধ্যে প্রথমে একটা ওপাসিটি আসতেছে, ওপাসিটি আসার পর সেটা শক্ত হয়ে যাচ্ছে, সো আমার ডিন্যাচুরেশন অফ প্রোটিন হয়ে যাচ্ছে। এটাই আমরা এখন বলবো ইফেক্টস অফ ডিন্যাচুরেশন। জাস্ট একটু মিলাবা। ইফেক্ট অফ ডিন্যাচুরেশন বলতে প্রথমেই বলা হয়েছে যে প্রোটিনস বিকাম বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ। এখন হোয়াট ডু ইউ মিন বাই বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ? বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে আমাদের বডিতে প্রোটিন যে বায়োলজিক্যাল ফাংশন গুলা করতেছিল, বায়োলজিক্যাল ফাংশন, ভাইয়া বায়োলজিক্যাল ফাংশন কি যেন করতেছিল, আমার তো মনে নাই। বায়োলজিক্যাল ফাংশন করতেছিল হচ্ছে একটু আগে আমরা যে প্রোটিনের ফাংশনাল ক্লাসিফিকেশন পড়ে আসলাম, দিস অল আর দ্য বায়োলজিক্যাল ফাংশনস অফ প্রোটিন। তাহলে প্রোটিনের বন্ড গুলো যদি নষ্ট হয়ে যায়, প্রোটিন কি তার কোনো কাজ করতে পারবে না? প্রোটিন কিন্তু কোনো কাজ করতে পারবে না। সো আমাদের এখানে কি হবে, আমাদের এখানে প্রোটিনটা বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ হয়েছিল, দাস ইট উইল লুজ ইটস ফাংশন, তার ফাংশনটাকে লস করবে। এরপর আসি সলিবিলিটি অফ প্রোটিন উইল ডিক্রিজ গ্রেটলি। সলিবিলিটি মানে কি? মানে হচ্ছে আমরা একটু আগে দেখে আসলাম যে প্রোটিনটা ওয়াটারে সলিবল ছিল বা ইনসলিবল ছিল, এই সলিবিলিটির উপরে এফেক্ট করবে। ঠিক আছে, সো প্রোটিন কি হবে, প্রোটিন প্রিসিপিটেট করবে, অর্থাৎ প্রোটিন একদম তলানিতে পড়ে যাবে। ঠিক আছে, সো আমি এই ঘটনাটাকে কাজে লাগায় প্রোটিনকে কিন্তু আলাদা করতে পারবো, কারণ এই সলিবিলিটি কমে যাবে, সো এটা নিচের দিকে পড়ে যাবে। আচ্ছা, ভিসকোসিটি অফ দ্য প্রোটিন অফ সলিউশন উইল ইনক্রিজ। তো ভিসকোসিটি যদি বাড়ে, ভিসকোসিটি মানে কি? ভিসকোসিটি মানে হচ্ছে সান্দ্রতা, ফিজিক্সে পড়ে আসছো। ভিসকোসিটি বাড়লে প্রোটিনটা কি হবে, ওপ্যাক হবে, যেটা ডিমের ক্ষেত্রে হচ্ছে। তুমি যদি বিশ্বাস না হয় আজকে ক্লাসের পরে ডিম দিবা, দেখবা যে এটা লিকুইড থেকে সাদা হয়ে যাবে। সাদা মানে কি? সাদা মানে হচ্ছে ওপ্যাক, ওপ্যাক। ঠিক আছে, ওপ্যাক হয়ে গেল। আচ্ছা, এরপরে ডাইজেস্টিবিলিটি অফ প্রোটিন উইল ইনক্রিজ। আমরা যে মাংস খাই, আমরা যে মাছ খাই, আমরা যে হচ্ছে ডিম খাই,
এগুলা কি আমরা হিট দেওয়া ছাড়া খাইতে পারি? কেন হিট দিই? যেন আমার যে বডি বা স্টমাক এটাকে ইজিলি ডাইজেস্ট করতে পারে। সো এটা করলে আমি ইজিলি প্রোটিনটাকে ডাইজেস্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডিন্যাচুরেটিং এজেন্ট আছে। একটা জিনিস বলা হয়নি, এই ডিন্যাচুরেশন প্রোটিন হচ্ছে এটা শর্ট নোট হিসেবে আসে, অনেক শর্ট নোট হিসেবে এটা আসে। ডিন্যাচুরেটিং এজেন্ট এটা হচ্ছে এমসিকিউ তে আসে, ঠিক আছে, এমসিকিউ তে আসে এবং ভাইবাতে জিজ্ঞাসা করে যে তুমি এজেন্ট বলতে কি বুঝো। তো যে সাবস্টেন্স গুলা প্রোটিনের ডিন্যাচুরেশনের জন্য দায়ী তাদেরকে আমরা বলবো হচ্ছে ডিন্যাচুরেটিং এজেন্টস। সো সাবস্টেন্স দ্যাট আর রেসপন্সিবল ফর ডিন্যাচুরেশন আস কল্ড ডিন্যাচুরেটিং এজেন্ট। কারা কারা আছে? দুই রকম আছে, একটা হচ্ছে ফিজিক্যাল সাবস্টেন্স, একটা কেমিক্যাল সাবস্টেন্স। ফিজিক্যালের মধ্যে হিট, হিট মানে তুমি ডিম ভাসতেছো, হিট দিচ্ছ। ইউভি লাইট, আল্ট্রাসাউন্ড, হাই প্রেসার। ইউভি লাইটের একটা কথা বলি, তোমরা দেখছো না যে কিছুদিন আগে যখন অনেক গরম পড়ছিল ফেসবুকে একটা রিলস ভাইরাল হয়েছিল যে হচ্ছে ওই গরমের মধ্যে একটা গাড়ির উপরে জাস্ট ডিম দিচ্ছে, রোদের তাপে এটা শুকায় যাচ্ছে, এরকম একটা মনে বেরিয়েছিল আর কি। সো ইউভি লাইট অ্যাকচুয়ালি ডুইং দ্যাট ওয়ার্ক। আচ্ছা, এবং হিট অলসো। কেমিক্যাল এজেন্টের মধ্যে কেমিক্যাল সাবস্টেন্স যারা আছে যেমন হচ্ছে স্ট্রং অ্যাসিড, অ্যালকালি, অর্গানিক সলভেন্ট, ডিটারজেন্টস, ঠিক আছে, এগুলো। এখন তোমাদেরকে একটা কোশ্চেন করি যে মনে করো যে আমার হাতের উপরে বা তোমাদের হাতের উপরে, আমার হাতের উপর না, তোমাদের হাতের উপরে একটা অ্যাসিড পড়লো, সালফিউরিক বা নাইট্রিক অ্যাসিড। এখন অ্যাসিড পড়ার সাথে সাথে এই জায়গাতে কি হয়ে যাবে? এই জায়গাতে যে ঘটনাটা ঘটবে অ্যাকচুয়ালি সেটা হবে হচ্ছে আমাদের ডিন্যাচুরেশনস। বিকজ আমার এখানে যখন অ্যাসিডটা, আমার না তোমার এখানে যখন অ্যাসিডটা পড়তেছে তখন এই জিনিসটাকে এখানে কি আমাদের মাসলস আছে। মাসলস কি জিনিস? মাসলস আর নাথিং বাট অ্যাকচুয়ালি প্রোটিনস, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, মোটামুটি আমাদের প্রোটিনস রিলেটেড কথাবার্তা কিন্তু শেষ, ঠিক আছে। প্রোটিনস রিলেটেড কথাবার্তা শেষ। এখন প্রোটিনস এর বাইরে দুই একটা টপিক আছে, সেগুলো আমি বলে ফেলবো উইদিন ম্যাক্সিমাম 10 মিনিটসের মধ্যে আমাদের শেষ হয়। 10 মিনিটস না, 5 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম। আইসোইলেকট্রিক পিএইচ এন্ড জুইটার আয়ন। আইসোইলেকট্রিক পিএইচ এন্ড জুইটার আয়ন আমি জানি না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কলয়েডস পার্টিকেলের সাথে পড়ানোর কথা। তোমাদের কেন কলয়েডস এর সাথে পড়ায়নি, প্রোটিনের মধ্যে কেন ঢুকাইলো, সবকিছু একটা সিকোয়েন্স মেইনটেইন করা উচিত। এবং এরপরে আছে হচ্ছে তোমাদের হিট কোয়াগুলেশন টেস্ট। হিট কোয়াগুলেশন টেস্টের সম্পর্কে একটু বলি। হিট কোয়াগুলেশন টেস্ট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালে পড়ালেখা। সো আমি যতই তোমাদেরকে এখন হিট কোয়াগুলেশন টেস্টের থিওরি পড়াই দিই, তোমরা কেউ কোনোদিনই পড়বে না, বিকজ আলটিমেটলি এই হিট কোয়াগুলেশন টেস্ট তোমরা 1.5 বছর পরে প্রফের আগে যখন তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস দিবে কলেজে তখন গিয়ে পড়বো। সো হিট কোয়াগুলেশন টেস্ট এটা সেকেন্ড ইয়ারে লাগবে, ফোর্থ ইয়ারে লাগবে। আমি প্রিন্সিপালটা বলে দেবে এবং ইউটিউবের একটা ভিডিও দিয়ে দিব যে এই টেস্টটা অ্যাকচুয়ালি কিভাবে করে। টেস্ট করার জন্য যথেষ্ট ম্যাটেরিয়ালস আমার এখানে নাই, এটা ম্যাটেরিয়ালস গুলো এখানে ইউজ করা খুব রিস্কি, এই কারণে আমি রাখতে পারিনি, ঠিক আছে। সো আমি অ্যাট লাস্ট এটা বলে দিব এবং তারপরে তোমাদের গ্রুপে হচ্ছে একটা ব্লাইন্ড ফর্ম দিব। আজকে আমার সাথে ফার্স্ট ক্লাস, সো রিভিউ তো লাগবে, তাই না? রিভিউ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, অনেস্ট রিভিউ দিব, ফাইন। আইসোলেটেড পিএইচ এন্ড জুইটার আয়ন, এই দুইটার কনসেপ্ট সম্পর্কে আমরা একটু কথাবার্তা বলি। প্রথমেই বলে নিয়েছি যে এই দুইটা কি আমাদের কলয়েড পার্টিকেলস এক একটা প্রপার্টি আছে। এখন কলয়েড পার্টিকেলস এর প্রপার্টি হইলেও আমরা এক একটা করে ডিফাইন করতে থাকি যে আইসোইলেকট্রিক পিএইচ কি জিনিস অ্যাকচুয়ালি। আমরা আগে একটু থিওরি পড়ে নিই কি বলছে। Isoelectric pH can be defined as the pH at which colloid particles exist as zwitter ion. So isoelectric pH বলতে আমাদের ওই pH এর লেভেলটাকে বোঝাচ্ছে বা ওই pH এর রেঞ্জকে বোঝাচ্ছে যে pH এর মধ্যে আমাদের কলয়েড পার্টিকেল মানে কি? কলয়েড পার্টিকেল মানে আমাদের প্রোটিন হইতে পারে, কলয়েড পার্টিকেল বলতে আমাদের কার্ব হইতে পারে, কলয়েড পার্টিকেল বলতে আমাদের হচ্ছে লিপিড হইতে পারে, ঠিক আছে। অল আর দ্য কলয়েড পার্টিকেল। সো কলয়েড পার্টিকেল এরা একটা জুইটার আয়ন হিসেবে থাকবে। নাও হোয়াট ইজ জুইটার আয়ন? জুইটার আয়ন বলতে বোঝাচ্ছে যে জুইটার আয়ন ইজ এ স্টেট অফ কলয়েড পার্টিকেল। সো এটা কার স্টেট? কলয়েড পার্টিকেলের স্টেট which contains equal number of positive and negative charges on their surface. তার মানে হচ্ছে আমরা নরমালি জানি সাবস্টেন্স গুলো আমার বডিতে থাকে কি আইদার অ্যানায়ন হিসেবে থাকবে অর থাকবে হচ্ছে আইদার ক্যাটায়ন হিসেবে। কিন্তু জুইটার আয়ন এমন একটা সাবস্টেন্স, তারা কি হিসেবে থাকবে? তারা হচ্ছে তাদের সারফেসের উপরে সেম পরিমাণে পজিটিভ চার্জ এবং সেম পরিমাণ নেগেটিভ চার্জ থাকবে, ঠিক আছে। সো দিস আর অ্যাকচুয়ালি আমাদের জুইটার আয়ন। তারা না অ্যানায়ন হিসেবে থাকবে না ক্যাটায়ন হিসেবে থাকবে, এটা হচ্ছে জুইটার আয়ন। তাহলে আরেকবার আমরা একটু রিক্যাপ করে আসি যে জুইটার আয়ন কি জিনিস। জুইটার আয়ন হচ্ছে স্টেট অফ কলয়েড পার্টিকেল which contains equal number of positive and negative charges on their surface, ঠিক আছে। আচ্ছা, আর আইসোইলেকট্রিক পিএইচ কি? আইসোইলেকট্রিক পিএইচ হচ্ছে সেই পিএইচটা। নরমালি কিন্তু কোনো সাবস্টেন্স আমার বডিতে জুইটার আয়ন হিসেবে থাকে না, কিন্তু প্রত্যেকটা সাবস্টেন্সের একটা পিএইচ রেঞ্জ আছে, যে রেঞ্জের মধ্যে সে হচ্ছে আমাদের কি জুইটার আয়ন হিসেবে থাকবে। ওই রেঞ্জটাকে আমি বলতেছি হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ। এই আইসোইলেকট্রিক পিএইচ কে আমরা আরেকটা নামে ডেকে থাকি, সেটাকে আমরা বলি হচ্ছে কি, আমরা বলি আইসোইলেকট্রিক পয়েন্ট। সো এক্সাম হলে তোমাকে যদি কোশ্চেন আসে বা জিজ্ঞাসা করে আইসোইলেকট্রিক পয়েন্ট কি জিনিস, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। এবং এটাকে আমরা পিআই এই সিম্বলটা দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করি ইয়ের জন্য। আমরা হচ্ছে তো এই গেল হচ্ছে আমাদের আইসোইলেকট্রিক পিএইচ এন্ড জুইটার আয়ন। এখান থেকে তাহলে ভাই আমাদের কোশ্চেন কি করবে? কোশ্চেন করবে হচ্ছে তোমাকে আইসোইলেকট্রিক পিএইচ কাকে বলে, জুইটার আয়ন কাকে বলে, এটা কোশ্চেন করবে। এবং তোমাদের আসবে হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্স, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্সে যাচ্ছি। ইম্পর্টেন্সের আগে আমাদের আরেকটা এখানে বিষয় ইলেকট্রোফোরেসিসের একটা বিষয় আছে। ইলেকট্রোফোরেসিস ক্লাস তোমাদের হয়ে যাওয়ার কথা। সো জুইটার আয়নের সাথে হচ্ছে ইলেকট্রোফোরেসিসের একটু কমিউনিকেশন আছে, আমি এটা বলে দিই, ঠিক আছে। আচ্ছা,
এখন যখন কোন একটা আইসোলেটেড পিএইচ মানে ইন দ্যাট পিআই মানে ওই আইসোলেটেড পিএইচ এর মধ্যে কলয়েডস আর লেস মোবাইল মানে কলয়েড খুব নড়াচড়া করতে পারে না এবং তাদের মিনিমাম সলিবিলিটি থাকে, এই কারণে তাদেরকে আমরা কি করতে পারি, তাদেরকে আমরা ইজিলি প্রিসিপিটেট করতে পারি, কারণ তারা নড়াচড়া করতেছে না, সলিবিলিটি কম, তারা কি প্রিসিপিটেট হয়ে যাবে। আর এই প্রপার্টিটাকে ইউজ করা হয় আমাদের ইলেকট্রোফোরেসিস মেশিনে কি করার জন্য, এদেরকে আলাদা করার জন্য। সে কলয়েডকে আলাদা করার জন্য আমাদের কোন প্রপার্টি দরকার হয়, আমাদের দরকার হয় হচ্ছে এই আইসোইলেকট্রিক পিএইচ এবং জুইটার আয়নের প্রপার্টি। তার মানে আমি যদি কাউকে আলাদা করতে চাই তাকে আমি আইসোইলেকট্রিক পিএইচ এর মধ্যে এনে জুইটার আয়ন বানাবো। জুইটার আয়ন যদি আমি বানাই তাহলে সে মোবাইল লিস্ট মোবাইল মানে কম চলাফেরা করবে এবং তাদের মিনিমাম সলিবিলিটি থাকবে, তাহলে সে নিচে পড়ে যাবে এবং তাকে আমি আলাদা করে ফেলতে পারবো। ঠিক আছে, আসি এবার হচ্ছে আমি ইম্পর্টেন্স আসি, এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি জরুরি ইম্পর্টেন্সটা জানা। এদের ইম্পর্টেন্সটা কি একটা অলরেডি বলে ফেলছি যে proteins are least soluble so they can be easily precipitated, এটা অলরেডি বলে ফেলছি আমরা। এরপর ইন সলিউশন হ্যাভিং pH above PI, ঠিক আছে, তার মানে এখানে আমাদের pH-টা PI থেকে বেশি, তাহলে এই জায়গাতে আমাদের প্রোটিনস গুলা কি হিসেবে কাজ করবে, প্রোটিনস গুলো একটা অ্যাসিড হিসেবে কাজ করবে এবং তারা অ্যানায়ন হিসেবে থাকবে। এবং এই সেম ঘটনা উল্টা, যে আমাদের যদি pH-টা কম হয় PI থেকে, অর্থাৎ PI যদি বেশি হয় তাহলে সেই জায়গাতে আমাদের যে প্রোটিনটা সে হচ্ছে ক্যাটায়ন হিসেবে আচরণ করবে। ভাইয়া কেন এই আচরণটা করতেছে, কারণ একটু আগে আমি বলে আসলাম যে আইসোলেটেড পিএইচ হচ্ছে এমন একটা রেঞ্জ যে রেঞ্জের মধ্যে তাদের উপরে, তাদের সারফেসের উপরে আমাদের সেম রকমের পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ থাকবে। তাইলে আমি যদি আইসোলেটেড পিএইচ এর মাত্রাটা একটু এদিক ওদিক করে দিতে পারি তাহলে অবশ্যই আমাদের চার্জের পরিমাণও বাড়বে বা কমবে। সেম ঘটনাটা তাহলে আমি এখানে করতেছি। আমি একবার কি করলাম, আমি একবার আমাদের নর্মাল পিএইচ যেটা আছে, নর্মাল বডির পিএইচ কত 7.35 থেকে 7.45, ঠিক আছে, এই 7.35 থেকে 7.45 এই পিএইচটাকে আমি বাড়ায় দিলাম কার তুলনায়, এই পিআই এর তুলনায়, তখন সে কি হয়ে গেল, অ্যানায়ন হয়ে গেল। এরপরে আমি পিএইচটা কি করলাম, কমাই দিলাম, ঠিক আছে, কার তুলনায়, পিআই এর তুলনায়, তখন আমার এটা কি হয়ে গেল, ক্যাটায়ন হয়ে গেল। এখন কথাটা কিন্তু আমি একটু ঘুরায় বলতেছি বিকজ আমি পিএইচ কে কিন্তু বাড়াইতে বা কমাইতে পারবো না, কারণ আমার বডির পিএইচ কিন্তু ফিক্স, আমি বাড়াইতে বা কমাইতে পারবো পিআই কে। ঠিক আছে, একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের জানা আছে কিনা যে অ্যালবুমিন, ALBUMIN, অ্যালবুমিন, এই যে আমাদের একটা প্লাজমা প্রোটিন, এই অ্যালবুমিন অ্যাকচুয়ালি কি হিসেবে থাকে, অ্যানায়ন হিসেবে থাকে নাকি ক্যাটায়ন হিসেবে থাকে? ইট ইজ অ্যানায়ন হিসেবে থাকে ভাইয়া। এক্স্যাক্টলি, ইট ইজ অ্যানায়ন হিসেবে থাকে। কেন অ্যালবুমিন আমাদের বডিতে অ্যানায়ন হিসেবে থাকে, সে ক্যাটায়ন হিসেবে কেন থাকতেছে না? ভাই কারণ আমাদের মানে বডির প্লাজমা তো 7.4 pH, কিন্তু অ্যালবুমিনের তার চেয়েও কম, তো সেই হিসেবে সে অ্যাসিডিটি প্রদর্শন করবে আর মানে প্রোটনটা দান করবে, সেই কারণে নেগেটিভিটি থাকবে। এক্স্যাক্টলি, আফরিন নিশ্চিত চমৎকার আনসার দিয়েছে। হচ্ছে অ্যালবুমিন, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, বাট অ্যালবুমিনের যে পিআই যেটা আছে সেটা খুব সম্ভবত 4.9 এর কাছাকাছি। তো 4.9 কি, আমাদের নর্মাল বডির পিএইচ 7.35 থেকে 7.45 এর থেকে কম। তো যদি আমাদের পিএইচ বেশি হয় এবং পিআই কম হয় সাবস্টেন্সে, তাহলে সে কি অ্যানায়ন হিসেবে থাকবে। সো অ্যালবুমিনের ক্ষেত্রে সেম ঘটনাটা ঘটতেছে, অ্যালবুমিনের পিআই আমাদের বডির পিএইচ থেকে অনেক বেশি কম। সো দিস ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি অ্যালবুমিন আমার বডিতে কি হিসেবে থাকছে, নেগেটিভ হিসেবে থাকছে, ঠিক আছে, বা অ্যানায়ন হিসেবে থাকছে। এই কোশ্চেন্সটা না পারলে তোমাদেরকে ফেল করাবে না, বাট যদি কোশ্চেন্সটা অ্যান্সার দিতে পারো মার্কসের পরিমাণটা অনেক বেশি বাড়বে। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে আজকের কথাবার্তা। আমাদের বাকি আছে 2 মিনিট, আমি বলে দিচ্ছি, সেটা হিট কোয়াগুলেশন টেস্ট বলে দিচ্ছি, সমস্যা নেই। তার আগে বলি এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এখন দিয়ে দেবো। আমার এই স্লাইডটা হচ্ছে মোটামুটি এবিসি, হারপার, লিপিং পট, ঠিক আছে, এই 3টা বই মিক্স আপ করে বানানো। আমি যদি তোমাদের একটা সিঙ্গেল বইয়ের মার্কিংস দিই, আমার মনে হয় না যে যত ইনফরমেশন আমি এখানে কভার করেছি তত ইনফরমেশন কভার করবে, তবুও আমি খুব সম্ভবত এবিসির মার্কিংটা দিব, কারণ হারপার এবং লিপিং পট পড়তে গেলে মাথা খারাপ হয়ে যেতে পারে, যে কারণে আমি হচ্ছে সরাসরি বই থেকে আজকে পড়াইনি, আলাদা স্লাইড প্রিপেয়ার করছি। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটু বলি আমাদের হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট সম্পর্কে কথাবার্তা বলি। হিট কোয়াগুলেশন, কারো জানা আছে কোয়াগুলেশন মানে কি? জমাট বাঁধা। জমাট বাঁধা। জমাট বাঁধা, তার মানে আমি কাউকে যদি হিট দেই তাহলে সে জমাট বেঁধে যাবে, এই টেস্টটার মানে আমি এটা বুঝতেছি। তাহলে একটু আগে আমি পড়ে আসছি যে হিট দিলে জমাট বাঁধে কি, ডিম ভাজার সময় জমাট বাঁধে আমাদের প্রোটিন। তাহলে আমি কি করব, আমি কোনো জায়গাতে হিট দিব, সেখানে যদি প্রোটিন থাকে তাহলে প্রোটিনটা অ্যাকচুয়ালি কি হবে, প্রোটিনটা জমাট বাঁধবে। তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে হ্যাঁ ওই জায়গাতে প্রোটিন আছে, এটাকে আমি বলেছি হিট কোয়াগুলেশন টেস্ট। তাহলে এই কাজটা আমি কোথায় করি, এই কাজটা করি হচ্ছে আমি প্রোটিন ইউরিয়াতে। প্রোটিন জানা আছে, প্রোটিন ইউরিয়া কি জিনিস? আচ্ছা, কোন ব্যক্তির ইউরিনের মাধ্যমে যদি প্রোটিন বেরোয় তাহলে তাকে আমি বলবো হচ্ছে প্রোটিন ইউরিয়া। ভাইয়া ইউরিনের মাধ্যমে কি প্রোটিন বেরোতে পারে না? না, ইউরিনের মাধ্যমে প্রোটিন বেরোতে পারবে না। কেন? বেসিক মেকানিজম আমি যদি যাই তাহলে আমি এখানে একটা ছবি আঁকাই, দেখো এটা তোমরা চিনো কিনা, এই স্ট্রাকচারটার কথা কি মনে পড়ে? গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসের বোম্যান্স ক্যাপসুল আছে। এই যে বোম্যান্স ক্যাপসুল আছে, এই বোম্যান্স ক্যাপসুলে আমাদের এখানে একটা মেমব্রেন আছে, সে কি করে, সে একটা ফিল্টার হিসেবে কাজ করে, তাই না, গ্লোমেরুলার মেমব্রেন যেটাকে বলে।
এখন এই গ্লোমেরুলার মেমব্রেনের মধ্যে দিয়ে আমাদের কি হয়, আমাদের এখানে ব্লাড ভেসেল আছে, তাই না? এই যে আমাদের ব্লাড ভেসেল এদিক দিয়ে যায়, এদিক দিয়ে আমাদের ব্লাড ফ্লো হয়, এবং ব্লাডটা যখন ফ্লো হয় তখন আলটিমেটলি এই মেমব্রেনের মাধ্যমে দিয়ে আমাদের কি হয়, ফিল্ট্রেশন হয়। কিন্তু আমাদের এখানে যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটা সে ক্রিস্টালয়েডকে পাস করতে দেয়। ক্রিস্টালয়েড মানে অ্যামাইনো অ্যাসিড, ক্রিস্টালয়েড মানে গ্লুকোজ, ক্রিস্টালয়েড মানে হচ্ছে আর কি আছে বিভিন্ন আয়ন যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই ক্রিস্টালয়েডস গুলো আমাদের এখানকার যে মেমব্রেন আছে মেমব্রেনকে পাস করে যাইতে পারে, ঠিক আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এটা পাস করতে পারে। কিন্তু এই মেমব্রেনটা কখনোই অ্যালাউ করে না যে কোনো কলয়েড পার্টিকেল পাস করতে দিবে। কলয়েড পার্টিকেল মানে হচ্ছে গ্লুকোজ, কলয়েড পার্টিকেল মানে হচ্ছে তোমার প্রোটিন, গ্লুকোজ না দুঃখিত, কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে তোমার কলয়েড পার্টিকেল হচ্ছে প্রোটিন, এরা, ঠিক আছে। কিন্তু মনে করো যে এই পেশেন্টটার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস ডিএম, ডায়াবেটিক মেলাইটাস। কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে তাহলে তার ডেভেলপ করে কি, তার ডায়াবেটিস নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, নেফ্রোপ্যাথি। নেফ্রনটা ড্যামেজ হয়েছে। নেফ্রন ড্যামেজ হয় বলতে অ্যাকচুয়ালি এই যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনে কি হয়, এই মেমব্রেনে ফুটা হয়ে যায়, এই মেমব্রেনে এরকম ফুটা হয়ে যায়, অনেক বড় বড় ফুটা হয়ে যায়। সেই মেমব্রেনে যখন অনেক বড় বড় ফুটা হয়ে যায় তখন আলটিমেটলি যখন প্রোটিন এই দিক দিয়ে পাস করে, প্রোটিন তখন কি করে, নর্মালি তো যাইতে পারে না, কিন্তু এই যেহেতু মেমব্রেনটা ড্যামেজ হয়ে গেছে, প্রোটিনটা এই ফোটার মধ্যে দিয়ে নিচে চলে আসে। তো নিচে যখন চলে আসতেছে আলটিমেটলি সে কি, সে আমার কোথায় চলে আসবে, ইউরিনে চলে আসবে, ইউরিন। সো আমি ইউরিনে প্রোটিন পাবো, নর্মালি আমি ইউরিনে প্রোটিন পাই না। কিন্তু ডায়াবেটিকের একটা পেশেন্টের যদি আমাদের এই রেনাল মেমব্রেনটা ড্যামেজ হয়ে যায় তাহলে আমি তার ইউরিনে কি পাবো, প্রোটিন পাবো। তখন আমি কি করবো, তখন আমি এই পেশেন্টটা আমার কাছে আসবে, আমি একটা টেস্ট টিউব নিব, আমি একটা টেস্ট টিউবে তার ইউরিন স্যাম্পল নিব। ইউরিন স্যাম্পল নেওয়ার পরে আমি কি করবো, আমি এই জায়গাতে হিট দিব, ঠিক আছে, হিট। আমি এখানে হিট দিব, হিট দেওয়ার পর আমি দেখবো যে আসলে এই যে প্রোটিনসটা আছে এই জায়গাতে আমার কোন ওপাসিটি ডেভেলপ করে কিনা। ওপাসিটি মানে এই জায়গাটা ঘোলা হয়ে যায় কিনা। যদি এই জায়গাটা ঘোলা হয়ে যায় তাহলে আমি বুঝবো যে এখানে আমার ইউরিনের মধ্যে প্রোটিন আছে, ঠিক আছে। এরপর আমি কি করবো, আমি উপর থেকে কয়েক ড্রপ, 2 থেকে 3 ড্রপ আমি অ্যাসিটিক অ্যাসিড ঢালবো, 2 থেকে 3 ড্রপ অ্যাসিটিক অ্যাসিড ঢালবো। অ্যাসিটিক অ্যাসিড ঢালার পর আমি আবার কিছুক্ষণ হিট দিব। হিট দেওয়ার পর দেখবো যে আমি এই যে অপাসিটিটা আসলো, এই অপাসিটিটা পারসিস্ট করতেছে না। যদি পারসিস্ট করে, হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমার এক্স্যাক্টলি প্রোটিনের কারণেই আমার হচ্ছে এই ওপাসিটিটা ডেভেলপ করতেছে, অর্থাৎ তার মেমব্রেন ড্যামেজ হয়ে গেছে। কোন মেমব্রেন, গ্লোমেরুলার মেমব্রেন। দিস ওয়াজ অ্যাবাউট হিট কোয়াগুলেশন টেস্ট। আরেকবার আমি একটু রিক্যাপ করি একবারে। আমার কাছে কোন একটা পেশেন্ট আসলো, এই মেকানিজমটা তোমাদেরকে বললাম, হ্যাঁ, এই মেকানিজমটা তোমার পড়বো হচ্ছে একদম সেকেন্ড ইয়ারের শেষের দিকে। আমি আগেই বললাম যে অ্যাকচুয়ালি কি কারণে আমাদের হিট কোয়াগুলেশন টেস্টের রেজাল্ট পজিটিভ আসবে বা ইউরিন নিলে আমাদের হবে, ঠিক আছে। বাট আমি চাইলে শুধুমাত্র প্রসিডিউরটা বলতে পারতাম, বাট একটু ডিটেলসে যাইতে ভালো লাগে, যাই হোক। তো আমি একটা টেস্ট টিউব নিব, টেস্ট টিউবের মধ্যে ইউরিন স্যাম্পল দিব, ইউরিন স্যাম্পল দেওয়ার পর নিচে আমি হিট দিব। আমি যখন ইউরিন স্যাম্পল নিয়ে নিচে হিট দিব তখন আমার এই জায়গাতে ওপাসিটি ডেভেলপ করে, জায়গাটা ঘোলা হয়ে যায়। কারণ আমি বুঝবো এখানে অলরেডি প্রোটিন আছে। এখন অ্যাকচুয়ালি এটা প্রোটিনের কারণে ওপাসিটি হচ্ছে নাকি অন্য কোনো কারণে, এটা জানার জন্য আমি উপর থেকে অ্যাসিটিক অ্যাসিড দিব। অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরেও আমার যদি আবার হিট দিব, যদি আমার ওপাসিটিটা পারসিস্ট করে তার মানে বুঝবো যে হ্যাঁ, এটা এক্স্যাক্টলি আমার ইউরিনের মধ্যে যে প্রোটিন আছে তার জন্যই হচ্ছে। বাট যদি ওপাসিটি নাই হয়ে যায় তাহলে বুঝবো তাহলে আদার্স অন্য কোনো ফ্যাক্টরস হয়তো বা হইতে পারে যে কারণে আমার এখানে ওপাসিটি আসতেছে, ঠিক আছে। সো এটা তোমাদের সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যালে লাগবে, ফোর্থ ইয়ারে প্যাথোলজিতে তোমরা আবার এই সেম প্র্যাকটিক্যালটা করবা। এরপরে হসপিটালে যখন প্র্যাকটিস করবা তখন তো এগুলো আসবে, তুমি লিখবা হিট কোয়াগুলেশন টেস্ট, তুমি লিখে দিবা যে এটা করে আসেন, ঠিক আছে। আচ্ছা, আফরিন কি বলতে বলছো আমি বুঝি নাই। সো দিস ওয়াজ অল অ্যাবাউট হিট কোয়াগুলেশন টেস্ট অ্যান্ড প্রোটিন প্লাস। আমার 1 ঘন্টার আগে আমি শেষ করে দিয়েছি, মোটামুটি 50 মিনিটস, 50 মিনিটের মধ্যে আমাদের আজকের লেকচার শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জিজ্ঞাসা করতে পারো। ভাইয়া পারসিস্ট মানে কি? বুঝি নাই। পারসিস্ট করে, পারসিস্ট মানে হচ্ছে যদি ওটা থেকে যায়, ঠিক আছে, থেকে যায় মানে আমি হিট দিলাম, হিট দেওয়ার পরে থেকে যাচ্ছে, ঠিক আছে, এক্স্যাক্টলি ঠিক থাকে, সেটাকে আমরা পারসিস্ট বলি। পারসিস্ট, PERSIST, পারসিস্ট, ঠিক আছে। তোমরা নতুন আস্তে আস্তে তোমাদেরকে ইংলিশ টার্মিনোলজি গুলোতে আসতে হবে। এখন একটা সেন্টেন্স বলতে গেলে মুখ তোমাদের কাঁপবে, বাট তোমাকে এরকম প্র্যাকটিস আনতে হবে, একটা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে এন্ড র্যান্ডমলি তুমি এই ওয়ার্ডস গুলোকে ইউজ করতে পারবে, ঠিক আছে। এটা হয়ে যাবে আস্তে আস্তে, বাট প্র্যাকটিস লাগবে। আর কোনো কোশ্চেন্স? জি ভাইয়া, ভাইয়া আমাদের সেল বা বডিতে যত প্রোটিন আছে সেগুলো সবই কি আইসোলেটেড পয়েন্টের নিচে থাকে? কারণ বলে যে সেলের ভিতরে নেগেটিভিটি সৃষ্টি করার জন্য প্রোটিন মানে অর্গানিক সাবস্টেন্স থাকে, সেগুলো নট এক্স্যাক্টলি। আমাদের বডিতে যত কিছু আছে সবাই আইসোলেটেড পিএইচ পয়েন্টের নিচে থাকবে, বাইরেও থাকতে পারে, বেশিও থাকতে পারে, এটা ডিপেন্ডস করে। বডিতে হোমিওস্ট্যাসিস মেকানিজমের জন্য এটাকে চেঞ্জও করে নিতে পারে, আবার কিছু কিছু আমাদের এক্স্যাক্টলি রাখাও থাকতে পারে। ইটস ভ্যারিয়েবল। আর কোনো কোশ্চেন্স? আর ভাইয়া ইলেক্ট্রোফোরেসিস এর মেকানিজম, ওটা কি শুধু প্লাজমা প্রোটিনকে আলাদা
আলাদা করারই মানে প্রসেস, নাকি অন্য কিছু ইলেকট্রোফোরেসিস দিয়ে আমরা আলাদা করতে পারি? না, নর্মালি আমরা ইলেকট্রোফোরেসিস কে ইউজ করি হচ্ছে প্লাজমা প্রোটিনকে আলাদা করার জন্য, ঠিক আছে। যেমন মনে করো ইলেকট্রোফোরেসিস কোথায় ইউজ করো, ইলেকট্রোফোরেসিস তোমরা যদি কেউ ব্লাড দিয়ে থাকো তাহলে দেখবা যে ওখানে স্ক্রিনিং করার জন্য 1 ঘন্টার মতো সময় নেয়। তোমার ব্লাডটাকে কিন্তু অ্যাকচুয়ালি ওখানে ইলেকট্রোফোরেসিস মেশিনের মধ্যে প্রথমে দেয়। সো নর্মালি আমরা প্লাজমা প্রোটিনকে ডিফারেন্ট করার জন্য ইলেকট্রোফোরেসিস কে ইউজ করে থাকি। আর কোন কোশ্চেন?